আজ তাহলে আমরা স্টার্ট করব রিয়েল অ্যানালিসিস। এখন 1 মিনিট দেরি আছে, তারপরেই করব। সেই ব্যাপারটা একটু জিজ্ঞাসা করলাম, জানিস তো সবাইকে। হুম। হ্যাঁ, সেই ম্যাথমেটিক্স এর সঙ্গে বেঙ্গলি। ওটা কি প্রবলেম হবে না কিছু? না না না, সবাই বললো, একটা স্যার কাটোয়ার একটা দুটো তিনটে স্যারের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল, তাদেরও বলছে ম্যাথমেটিক্স এর সঙ্গে বেঙ্গলি ছিল। ও, ওগুলোকেও দেখে না, তবুও আমি তোকে বলছিলাম করতে পারিস, না না না, হলে আর তুই কি করবি। অবশ্যই। হ্যাঁ, বললো যে সবাই বলছে তাই, যদি করা যেত ঠিক আছে, না হলে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তুই যেটা বললি সেটাই সেটাই। করলো আর কি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, টাইম হয়ে গেছে এবারে। আচ্ছা, তাহলে আজকে আমরা স্টার্ট করব রিয়েল অ্যানালিসিস। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে অনেক প্রশ্ন পাওয়া যায়। রিয়েল অ্যানালিসিসের অন্তর্গত দুটি জিনিস রয়েছে, একটি হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো আমরা স্টার্ট করব ডিফারেন্সিয়াল ক্যালকুলাস দিয়ে, যেখানে প্রথম চ্যাপ্টার রয়েছে লিমিট। তো আমরা আজকে লিমিট পড়ব। লিমিট পড়ার আগে আমরা দুটো কথা জেনে নিই, কিছু কথা, যে রিয়েল অ্যানালিসিস আসলে কি। রিয়েল অ্যানালিসিস ইজ নাথিং বাট দ্য স্টাডি অফ রিয়েল নাম্বারস, অর্থাৎ রিয়েল নাম্বারের পুঙ্খানুপুঙ্খ আলোচনা, তাদেরকে বিশ্লেষণ করা। রিয়েল মানে হচ্ছে যে বাস্তব সংখ্যা, তার অ্যানালিসিস বা বিশ্লেষণ। বাস্তব সংখ্যার বিশ্লেষণ গণিতের যে শাখায় করা হয় তাকে আমরা বলে থাকি রিয়েল অ্যানালিসিস। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি ভাবি যে রিয়েল নাম্বার, সেটা তো একটা মানে রিয়েল নাম্বার, শুধু তাকে নিয়ে কি বা এত আলোচনা করার প্রয়োজন পড়লো, কেনই বা সাবজেক্টটা এত বড় একটা সাবজেক্টে পরিণত হলো, আমাদেরকে কেন এত কিছু পড়তে হচ্ছে? তার পিছনে কিছু কারণ আছে। রিয়েল নাম্বার কিন্তু এমন একটা নাম্বার, অন্যান্য নাম্বারের সাথে একটু পার্থক্য আছে। এর মধ্যে অনেক রকমের প্রপার্টি আমরা পাই, যেটা সব নাম্বারের ক্ষেত্রে থাকে না। তাই যেহেতু এত প্রপার্টি আছে, সেখান থেকে অনেক কিছু নতুন নতুন জিনিস উঠে এসেছে। তো যাই হোক, আমরা প্রথমে একটা জিনিস জানবো, যে নাম্বারস নাম্বারস কত টাইপের হয়। নাম্বারস আর বেসিক্যালি অফ টু টাইপস। একটাকে আমরা বলি রিয়েল, আর একটাকে আমরা বলে থাকি ইমাজিনারি। আসছে তো? ঠিক আছে। রিয়েল আর ইমাজিনারি। তাহলে রিয়েল নাম্বারস বলতে আমরা কি বুঝি? যেই সমস্ত সংখ্যার বর্গ করলে বা স্কোয়ার করলে আমরা হয় জিরো পাই বা জিরোর থেকে বড় পাই, তারা পড়ে রিয়েল নাম্বারের ক্যাটেগরিতে। আর যেই ক্ষেত্রে কোনো নাম্বারের স্কোয়ার করলে আমরা লেস দেন জিরো পাই, দেখো এটা বাস্তবে কিন্তু হওয়া সম্ভব নয়, তাই জন্য এটা ইমাজিনারি বলা হয়। যে এমন কি কোনো নাম্বার আছে বাস্তবে যার স্কোয়ার করলে আমি নেগেটিভ পাবো? তো এটা সম্ভব নয়। তো এইটা আমাদের কমপ্লেক্স নাম্বারে চলে যায়, তার জন্য আমরা কমপ্লেক্স অ্যানালিসিস আলাদা করে পড়ি। যদিও এটা আমাদের এখন মাথা ব্যথার বিষয় নয়, এটা অন্য জায়গা, এটা আমাদের সিলেবাসেও নেই। তো আমাদের মেন ফোকাসটা যাচ্ছে কার উপরে? রিয়েল নাম্বারের উপরে। তো রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি বুঝলাম, যে রিয়েল নাম্বার বলতে তাদেরকেই বলি যাদের বর্গ করলে আমরা শূন্য বা শূন্যর থেকে বেশি পাই, তারাই পড়ে যাচ্ছে রিয়েল নাম্বারের অন্তর্গত। এবারে আমি একটি প্রশ্ন যদি করি তোমাদের, যে একটা রিয়েল নাম্বার আছে, ঠিক আছে, সেখানে আমি যদি জিজ্ঞেস করি, রিয়েল নাম্বারকে আমরা জানি সংখ্যা রেখার উপর প্রকাশ করা যায় বা নাম্বার লাইনের উপরে। তো আমি আমি এখানে একটা জিনিস বলছি, যে প্রত্যেকটা বিন্দু, যে সংখ্যা রেখার উপর প্রত্যেকটা বিন্দু রয়েছে, তারা এক একটা রিয়েল নাম্বারকে সূচিত করে। এক একটা রিয়েল নাম্বার মানে এক একটা বিন্দু, বা উল্টো দিকেও সত্য, যে এক একটা বিন্দু মানে এক একটা রিয়েল নাম্বার। তো আমি যদি এখানে জিজ্ঞেস করি যে একটা নাম্বার 2 নিয়েছি আমি এই সংখ্যা রেখার উপরে, দিয়ে আমি কাউকে জিজ্ঞেস করলাম যে 2 এর পরবর্তী রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাটা কি, কেউ কি আমাকে বলতে পারবে 2 এর পরবর্তী বাস্তব সংখ্যাটা কি? কেউ একটা বলো, কিছু একটা। না না, বলা যাবে না। হ্যাঁ, অসংখ্য আছে, অসংখ্য আছে। অসংখ্য আছে। এবার এটা আমি একটু এলাবোরেট করি, যে কেউ হুম তর্কের হুম। খাতিরে বললো যে 2 এর পরবর্তীটা হচ্ছে 2.01। এবারে কি 2.01, তার মাঝে আবার আরো আছে 2.001, তারপর আমি বলতে পারি 2.001, এইভাবে 2 পয়েন্ট সারা জীবন ধরে 0, 1। যতই বলি কোনোভাবেই আমি কিন্তু পরেরটা বলতে পারবো না। কারণ এখানে কেন বলতে পারছি না, তার একটাই কারণ,
রিয়েল নাম্বারের ক্ষেত্রে একটা বিশেষ প্রপার্টি হোল্ড করে, যাকে আমরা বলে থাকি ডেনসিটি প্রপার্টি। এবং রিয়েল নাম্বারের ক্ষেত্রে আরেকটা আমাদের রয়েছে একটা অ্যাক্সিওম, সেটাকে বলে থাকি ক্যান্টর ডেডিকিন্ড অ্যাক্সিওম, যেটা আমাদের এইচএস এর সময় ছিল একটু, বাস্তব সংখ্যাবলী যে চ্যাপ্টারটা থাকে, যেটা আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু ওখানে এগুলো সব বলা ছিল। তো যাই হোক, ক্যান্টর ডেডিকেন্ট উপপাদ্য বা ডেনসিটি প্রপার্টি, তাদের বক্তব্যটা কি থাকে? তাদের বক্তব্যটা অ্যাকচুয়ালি এইটাই, ডেনসিটি প্রপার্টির বক্তব্যটা, যে রিয়েল নাম্বার যে সিস্টেমটা রয়েছে সেটা আমরা লাইনের উপর প্রকাশ করে থাকি। তো এই লাইনের উপরে প্রত্যেকটা রিয়েল নাম্বার ঠাসাঠাসি করে থাকে। দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন টু রিয়েল নাম্বারস। দুটো রিয়েল নাম্বারের মাঝে কোনো অন্তর নেই, কোনো ফাঁক নেই, কোনো দূরত্ব নেই। তারা একদম পুরো, যেটাকে বলে, একদম চিপকে আছে একে অপরের উপরে। ঠিক আছে, নো গ্যাপ। তাহলে এই কারণেই যখনই বলতে যাচ্ছি যে টু, তারপরেরটা হচ্ছে 2.01, কিন্তু ডেনসিটি প্রপার্টির ধরুন এর মধ্যে আরো নাম্বার রয়েছে, মানে অ্যাকচুয়ালি এটা বলে কি দুটো রিয়েল নাম্বারের মাঝে অসংখ্য রিয়েল নাম্বার আছে। সেটাই আমরা অনেক সময় বলে থাকি যে দুটো রিয়েল নাম্বারের মাঝে আহ অনেক রেশনাল নাম্বার আছে, অনেক ইরেশনাল নাম্বার আছে, সেরকম ব্যাপারটা। মানে মোট কথা একটাই, যে দুটো রিয়েল নাম্বারের মাঝে কিন্তু ইনফাইনাইট রিয়েল নাম্বার রয়েছে। এই জন্য যদি আমি যে 2 আর 2.01, এটাতে ছোট করে দেখাচ্ছি, এটাকে যদি আমি জুম করি, প্রচুর পরিমাণে জুম করি, যে ছবিটা এরকম দাঁড়ালো, যে 2.01, তার মাঝে দেখো এখানে আরো আরো পয়েন্ট আছে, মানে কোনোভাবেই কিন্তু আমি বলতে পারছি না। তাহলে একটা কি হচ্ছে, একটা লোক, এবারে একটা এখান থেকে প্রশ্নটা এলো, যে তাহলে কি আমরা বলতে পারবো না টু এর পরবর্তী বাস্তব সংখ্যাটা কি? তো সেই যে না বলতে না পারার যে আক্ষেপ, তার থেকেই তৈরি হলো লিমিটের ধারণা। তো লিমিটের ধারণা বলার আগে দুটো জিনিস বলে দিই। তাহলে আমি টু এর পরবর্তী বাস্তব সংখ্যাটা বা টু এর আগের বাস্তব সংখ্যাটা আমি কি বলতে পারি? তার তো একটা কিছু বৈশিষ্ট্য থাকবে, কিছু তো একটা বলতে হবে। কেউ যদি এবারে তোমরা বলো যে 2+এপসাইলন হচ্ছে টু এর পরবর্তী বাস্তব সংখ্যা, 2-এপসাইলন হচ্ছে টু এর পূর্ববর্তী বাস্তব সংখ্যা, কিন্তু তাতে কি লাভ হলো? এপসাইলন একটা খুব ক্ষুদ্র একটা সংখ্যা, প্রি অ্যাসাইন্ড ভেরি স্মল কোয়ান্টিটি, প্রি অ্যাসাইন্ড ভেরি স্মল কোয়ান্টিটি, এবং যেটা জিরোর কাছাকাছি হয়। এপসাইলন জেনারেলি আমরা ধরি গ্রেটার দেন জিরো, মানে জিরোর থেকে বড়, খুব ক্ষুদ্র একটা সংখ্যা, জিরোর কাছাকাছি খুব ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার, সেটা আমরা এপসাইলন বলে থাকি। তো 2+এপসাইলন, এটা দিয়ে কি জাস্টিফাইড হলো টু এর পরবর্তী বাস্তব সংখ্যাটা? কারণ এপসাইলনটা ভ্যারি করে। একজন একটা এপসাইলন নিল, সে একটা পেলো, তুমি একটা এপসাইলন নিলে, তুমি একটা পেলে। এইভাবে ভ্যারি করাতে করাতে প্রত্যেকটা এপসাইলনের জন্য টু এর পরবর্তী বাস্তব সংখ্যাটাও চেঞ্জ হতে থাকছে। তাহলে এই যে চেঞ্জ হচ্ছে, যার ফলে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে এক্স্যাক্ট কোনটা থাকবে টু এর পরে। তো এখান থেকে দুটো নোটেশন উঠে এলো এরপরে। তাহলে টু এর পরবর্তী বাস্তব সংখ্যাটা কি, টু এর পূর্ববর্তী বাস্তব সংখ্যাটা কি, সেটার জন্য আমরা এখন দুটো নোটেশন জানবো। সেখান থেকেই চলে আসবে আমাদের লিমিটের গল্পটা। তো ডেনসিটি প্রপার্টি মানে কিন্তু এইটা, যে দুটো বাস্তব সংখ্যার মাঝে প্রচুর পরিমাণে বাস্তব সংখ্যা রয়েছে। এটা রিয়েল নাম্বারের বৈশিষ্ট্য। আরো অনেক প্রপার্টি রয়েছে, সেগুলো সেট সিন আর এর বস্তু, কিন্তু আমরা এখন সেখানে যাব না। আমাদের লিমিট পড়ার জন্য সেট সিন আর থেকে যা যা জিনিসগুলো দরকার, আমরা সেগুলো প্রথমে আলোচনা করব, তারপরে লিমিটে ঢুকে যাব। তো দেখো, আমি একটা নোটেশন ব্যবহার করছি, টু প্লাস। টু প্লাস বলতে আমি কি বুঝবো? দা রিয়েল নাম্বার জাস্ট আফটার টু। অর্থাৎ এই নোটেশনটা আমাদেরকে বলে যে টু এর ঠিক পরের বাস্তব সংখ্যাটা কি হবে। আমরা জানি না, এটা একটা নোটেশন, এটা অন্য ভাবার কিন্তু কিছু কারণ নেই। টু প্লাস মানে এইটুকুই বুঝবো যে দ্য রিয়েল নাম্বার জাস্ট আফটার টু। একইভাবে আরেকটা নোটেশন ব্যবহার করছি, টু মাইনাস। তার মানে কি? দ্য রিয়েল নাম্বার জাস্ট বিফোর টু। অর্থাৎ কি না, টু এর ঠিক পূর্ববর্তী যে বাস্তব সংখ্যাটা রয়েছে, সেটাকে আমরা ডিনোট করব টু মাইনাস দিয়ে। একইভাবে টু হোক, যাই হোক, একটা পয়েন্ট যদি এ হয়, এ প্লাস মানে এর পরের বাস্তব সংখ্যাটা, আর এ মাইনাস মানে এর আগের বাস্তব সংখ্যাটা। এরপরে আমি একটা জিনিস বলতে চাই, যে আমরা এইচএস এর ক্ষেত্রে এরকম জিনিস অনেক ক্ষেত্রেই দেখেছি, এটা আমরা না বুঝেই করতাম অনেক সময়। এক্স টেন্স টু টু মাইনাস এক্স স্কোয়ার, যে আমাদের কি বলতো, যে এই যে টু আছে, টু মাইনাস টু প্লাস যাই থাকুক, এক্স এর জায়গায় টু বসিয়ে দিতে হবে, যেদিকে টেন্ড করছে বসিয়ে দিলাম। কিন্তু তাহলে গল্পটা কি দাঁড়ালো? এক্স টেন্ডিং টু টু মাইনাস আর এক্স টেন্ডিং টু টু, দুটো জিনিস কি একই?
তাই না? এই প্রশ্নটা কি কারোর মাথায় এসেছে তখন বা এখন? না না। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর আমি দিচ্ছি যে কেন টু মাইনাসের জায়গায় আমি টু বসাচ্ছি। দেখো ব্যাপারটা, আমি কি বললাম যে রিয়েল নাম্বারের ডেনসিটি প্রপার্টি রয়েছে। আচ্ছা, এটা যদি টু হয়, টু প্লাস কোথায় থাকবে? এর জাস্ট আফটার, মানে জাস্ট আফটার মানে কি রিয়েল নাম্বারের মাঝে কোনো গ্যাপ নেই, তাহলে তার পরবর্তী যেই বাস্তব সংখ্যাটা হবে সেটা এর গা ঘেঁষেই থাকবে, যেহেতু রিয়েল নাম্বার গুলো গাদাগাদি করে রয়েছে। ঠিক আছে, তার মানে টু এর পরবর্তী বাস্তব সংখ্যা যেটা হচ্ছে সেটা যেন ঠিক এর গায়েই লেগে আছে, অর্থাৎ কি না কোনো গ্যাপই নেই যেন। টু এর পরবর্তী বাস্তব সংখ্যা এবং টু এর মধ্যে যেন কোনো গ্যাপই নেই, আদতে ওরা দুটো প্রায় একই। কারণ তার পরবর্তী বাস্তব সংখ্যাটা খুব ক্ষুদ্র একটা ইয়েতে বাড়ছে, মানে পুরো এরকম, এটা যদি হয় তারপরে ঠিক এরকম করে একটা অন্য ব্যবহার করছি, ঠিক এরকম করে তার গায়ে লেগে আছে। এইটা এইটা যদি হয় তোমার টু, এটা হয় টু প্লাস, তাহলে কি কোনো গ্যাপ দেখতে পাচ্ছি আমরা? নো গ্যাপ। যেহেতু কোনো গ্যাপ নেই, সেই কারণে টু প্লাসও যা, টু মাইনাসও তাই, টুও তাই, কারণ ডেনসিটি প্রপার্টি। শুধু এটা একটা নোটেশন, টু প্লাস টু মাইনাস এগুলো একটা নোটেশন। ওই জন্য আমরা টু মাইনাসের জায়গাতে কিন্তু টুটা বসাতে পারি, কারণ যেহেতু ডেনসিটি প্রপার্টি রয়েছে। এইটা হলো, এইটা হলো। আর কি ছিল বেশ? টু প্লাস টু মাইনাস, হ্যাঁ, আর কি কি ছিল? আচ্ছা, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো? হ্যাঁ, কে কি বলছো বলো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা এইটা জানলাম যে লিমিটের ক্ষেত্রে যে নোটেশনটা আসছে। এবারে দেখো, এইখান থেকেই কিন্তু আমাদের উদ্ভব হলো এই লিমিট ব্যাপারটা, মানে টেন্ড করা ব্যাপারটা কেন আসছে। আমাদের যেহেতু কি হচ্ছে, টু এর পরবর্তী আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তাহলে একটা ফাংশনের ক্ষেত্রে, আচ্ছা, একটা ভেরিয়েবল এক্স আছে ধরো, এক্স এর ভ্যালুটা আমি যদি বলছি যে টু প্লাস, আমাকে তো একটা কিছু বলতে হবে যে এক্স এর ভ্যালুটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। যেহেতু আমি নির্দিষ্ট করে টু এর পরবর্তী বাস্তব সংখ্যাটা বলতে পারছি না, ওই জন্য কি বলছি এক্স এর ভ্যালুটা হচ্ছে টেন্ডিং টু টু প্লাস। এটার মানে কি? এটার মানেগুলো আমি পরে আসছি, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এই নোটেশন গুলো এই কারণেই প্রয়োজন পড়ছে লিমিট ব্যাপারটা, যেহেতু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না, সেই কারণে টেন্ডিং টু, অ্যাপ্রোচেস টু এই কথাগুলো ব্যবহার করি। অ্যাপ্রোচ করছে, অগ্রসর হচ্ছে কার দিকে, আলটিমেটলি তার দিকে অগ্রসর হচ্ছে, সেই জন্য আমরা সেটাই নিয়ে নিই। এই যে টু প্লাসটা আলটিমেটলি কোন দিকে অগ্রসর হচ্ছে, টু এর দিকে। আর টু মাইনাস হলে এখানে বলেই দিই তাহলে, টু প্লাস মানে কি টু এর থেকে বড় মান অপেক্ষা টু এর দিকে যারা অগ্রসর হচ্ছে, টু এর থেকে বড় মান এই দিকে রয়েছে, সেখান থেকে ডিরেকশনটা এইদিকে। আর টু মাইনাস মানে কি টু এর থেকে ছোট মান অপেক্ষা টু এর দিকে অগ্রসর হওয়া। এই জিনিসটাকে আমরা, এই জিনিসটা যখন নিই তখন এটা যেহেতু ডান দিক থেকে হচ্ছে, এটা আমাদের রাইট হ্যান্ডের ক্যাটাগরিতে পড়ে যায়। লিমিট যখন বলবো রাইট হ্যান্ড লিমিট হয়ে যাবে। আর এটাও যখন করব, এটা যেহেতু লেফট সাইড থেকে হচ্ছে, এটা হয়ে গেল তোমার লেফট হ্যান্ড। এই জিনিসটা হলো এইটা, এটা। এরপরে আমি কিছু জিনিস জেনে নেব। তার মানে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে কেন আমাদের রিয়েল অ্যানালিসিস এত বড় একটা সাবজেক্টে পরিণত হলো। এবারে এভাবে লিমিট এলো, লিমিট থেকে তারপরে লিমিটের কিছু খামতি ছিল, তার থেকে কন্টিনিউটি এলো, কন্টিনিউটির থেকে তারপরে ডিফারেন্সিয়েবিলিটি এলো। ওই জন্য পর পর আমরা এগুলো জানবো, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি। হ্যাঁ, তো আমাদের এই জিনিসটা হয়ে গেল, টু প্লাস টু মাইনাসের গল্পটা আমরা জানলাম। এরপরে আমরা যে গল্পটা জানবো সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, নেবারহুড অফ এ পয়েন্ট। এই জিনিসটা আমাদের লাগবে। নেবারহুড বলতে কি বুঝি, ডিলিটেড নেবারহুড বলতে কি বুঝি, লিমিট পয়েন্ট বলতে কি বুঝি, এই তিনটে জিনিস জানবো, তারপরে আমরা লিমিটে ঢুকবো। তো এই তিনটে জিনিস আমি খুব ভালো করে বলছি। দেখো, নেবারহুড অফ এ পয়েন্ট, নেবারহুড মানে কি? কেউ বলবে নেবারহুড মানে কি? নেইবার মানে কি? প্রতি প্রতিবেশী আর কি, মানে যেটা বলে প্রতিবেশী, পড়শি। তো পড়শি। নেইবারহুড অফ এ পয়েন্ট, আমাদের মানুষের ক্ষেত্রে যেমন নেবার থাকে, প্রতিবেশী থাকে, তো পয়েন্টের ক্ষেত্রেও থাকবে। কারণ রিয়েল নাম্বারের সেটটা, রিয়েল নাম্বারের যে সেটটা রয়েছে সেটা কি অ্যাকচুয়ালি, হ্যাঁ, রিয়েল নাম্বার সেটটা কি আমি বলে ফেলি একটু,
যে রিয়েল নাম্বারের সেটটা বেসিক্যালি আর আর দিয়ে ডিনোট করি। আর মানে কি, মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি। এবারে এই ব্যাপারটা অনেক সময় আমরা ভাবি যে ইনফিনিটিটা কি, ইনফিনিটি কিন্তু কোনো নাম্বার নয়, ইনফিনিটি একটা নোটেশন। এটা দিয়ে আমরা বোঝাই যে রিয়েল নাম্বারটার কিন্তু কোনো সীমা নেই, কোনো দিকে শেষ হচ্ছে না, যদি বাড়তে বাড়তে এইদিকে বেড়ে বেড়ে চলেছে, এইদিকেও চলছে, তো কোথায় শেষ হবে? আমরা বলছি এইদিকে যদি খুব বেড়ে বেড়ে যায়, একটা সময় পরে গিয়ে হয়তো শেষ হবে, সেটা কোথায়? অসীমে গিয়ে। অসীমটা মানে কি, আমাদের ধারণার বাইরে। অসীম মানে আমরা যা ভাববো তার থেকেও বেশি, এই জিনিসটাকে অসীম বলে। কেউ যদি বলে অসীমের ভ্যালুটা 1 কোটি, কিন্তু অসীমের ভ্যালু যা ভাবলাম 1 কোটি তার থেকেও বেশি। এইভাবে কি হচ্ছে, তুমি যা ভাবছো তার থেকে বেশি হয়ে যাচ্ছে, মানে তুমি বাঁধতে পারছো না আলটিমেটলি। সেটা একটা, আমি বাঁধতে পারছি না মানে কি, বাউন্ড করতে পারছি না, আনবাউন্ডেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু উপর দিক থেকে আর বাঁধা যাচ্ছে না, কোনোভাবেই তুমি বাঁধতে পারবে না। আর এদিক থেকেও কিন্তু তুমি কোনোভাবে, তো সেই জন্য বাঁধতে যেহেতু পারছি না, একটা নোটেশন ব্যবহার করতে হবে, যে এটা তাহলে কোথায় শেষ হবে। ধরে নিই আমরা এখানে, এখানে গিয়ে শেষ হচ্ছে প্লাসের দিক থেকে, আর মাইনাসের দিক থেকে মাইনাস ইনফিনিটি। এই কারণে মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি লিখি, কখনো ইকুয়াল লিখি না। এইটা মানে কি, এটা ওপেন ইন্টারভ্যাল। ওপেন ইন্টারভ্যাল ওই জন্য আমরা এরকম করে দিই, মানে যদি এর মধ্যে একটা কোনো বিন্দু এক্স থাকে, মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইনফিনিটি। কেন ইকুয়াল নিতে পারে না? এক্স ইকুয়াল টু ইনফিনিটি বলে কিছু হয় না, কারণ ইনফিনিটি কোনো ভ্যালু নয় যেটা আমরা নিতে পারি। এক্স ইকুয়াল টু ইনফিনিটি কখনো হয় না, এক্স টেন্ডিং টু ইনফিনিটি হয়, যে এক্সটা ওর দিকে অগ্রসর হচ্ছে। মনে রাখবে, কোনো একটা জিনিস যার দিকে অগ্রসর হয় সেটা কিন্তু তার সাথে কখনো সমান হয় না। অগ্রসর হচ্ছে বলছি তো, সমান হলে তো সমানই লিখে দিতাম। যদি বলতাম যে এক্স টেন্ডিং টু টু, মানে কি টু এর দিকে এক্সটা অগ্রসর হচ্ছে, এক্স ইকুয়াল টু টু মানে তো টু, শুধু টু। কিন্তু টু এর দিকে অগ্রসর হচ্ছে মানে কি, এটা হতে পারে 2.01। এক্স এর মান যদি 2.01 নিই, 2.01টা কি, টু এর দিকে অগ্রসর হচ্ছে বা টু এর খুব কাছাকাছি। 1.99 যদি নিই, সেটা টু এর খুব কাছাকাছি। তো এই ব্যাপারটা। কিন্তু যদি এক্স ইকুয়াল টু টু হয়, তখন কি আমি আর 1.99 নিতে পারবো? 1.99 ইকুয়াল টু কি টু হবে? সেটা হবে না। যেই কারণে এই জিনিসটা আমি বললাম। তাহলে রিয়েল নাম্বার সেটটা আসলে কি, মাইনাস ইনফিনিটি কমা ইনফিনিটি, এইটা দিয়ে আমরা প্রকাশ করে থাকি, এবং সেটা হচ্ছে ওপেন। সবসময় মনে রাখবে এটা ওপেন হবে, ওপেন সেট, ওপেন ইন্টারভ্যাল। ঠিক আছে, এটা গোটাটা একটা লাইন, অসীম একটা লাইন। আর একটা জিনিস আমি একটু বলে ফেলি নেবারহুডে যাওয়ার আগে, এটা আমার একটু বলা দরকার ছিল, যে রিয়েল নাম্বারকে আমরা কটা ক্যাটেগরিতে ভাগ করতে পারি। রিয়েল নাম্বার তার দুটি ক্যাটেগরি রয়েছে, একটাকে আমরা বলে থাকি রেশনাল, আর একটাকে বলে থাকি ইররেশনাল। ইররেশনাল, অনেক ক্ষেত্রে আমাদের কনফিউশন তৈরি হয় ছোট থেকেই, যে রেশনাল মানে কি, ইরেশনাল মানে কি, তার একটা ঠিকঠাক ডেফিনেশন আমরা অনেকেই জানি না। তো যেই কারণে আমরা আজকে এই ডেফিনেশনটা একটু জেনে নিচ্ছি। রেশনাল মানে কি, সেই সমস্ত সংখ্যা এক্স, সেই সমস্ত সংখ্যা যাতে করে এক্স, এক্স সমান আমরা লিখতে পারি কি এরকম আকারে, পি বাই কিউ আকারে, যেখানে পিটা হচ্ছে তোমার যে কোনো ইন্টিজার, কিউটা হবে তোমার, ইন্টিজার, হ্যাঁ, আর নট ইকুয়াল টু জিসিডি পি জিরো। কমা কিউ। ওই তো কিউ বিলংস টু এন লিখে দিয়েছি, এনটা কোথা থেকে স্টার্ট হয়, ওয়ান থেকে স্টার্ট হয়, মানে জিরোটা আমরা এক্সক্লুড করে দিচ্ছি এমনিতে। ঠিক আছে, কি বললাম, এক্স ইকুয়াল টু পি বাই কিউ কারে লেখা যাবে, পিটা যে কোনো ইন্টিজার হতে পারে, কিউটা হ্যাঁ, জিরো ব্যতীত যে কোনো পজিটিভ ইন্টিজার, জিরো মনে ব্যতীত যে মনে কোনো হচ্ছে পজিটিভ। এখানে একটা ভুল হলো। কি ভুল হলো বলো? মানে কি এগুলো করা যায়? কিউটা তো মাইনাসও হতে পারে। কিউটা নট আমি ইকুয়াল টু বলছি, জিরো, আমি কিন্তু পি আর কিউটা জেড এর অন্তর্গত। না, আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলবো কেন এটা করি। আমি আমি এটা ওই জন্য বললাম, মাথায় এলো। দেখো, পিটা হচ্ছে যে কোনো ইন্টিজার হতে পারে, কিউটার রেস্ট্রিকশন আছে, কিউটা কেবলমাত্র স্যার জিরো হতে পারবে না, পজিটিভ ইন্টিজার, জিরো হতে পারবে না, কিউটা জিরো হতে এন পারবে দিয়ে। না, কিন্তু কিউটা যে কোনো পজিটিভ ইন্টিজার গ্রহণ করতে পারবে, তাই তো? কিউ বিলংস টু জেড প্লাস, আর জেড প্লাস মানেই কিন্তু এন, তাই না? জেড প্লাস মানেই কিন্তু এন, জেড প্লাস আর এন এর মধ্যে কোনো গ্যাপ, মানে কথাটা হচ্ছে তবু আমরা লিখি। কিউটা যদি মাইনাস নেগেটিভ বিলং করে, তাহলে কি সমস্যা হবে? সমস্যা তো হচ্ছে না। আমি কিউটা বলবো আমার মনে তোমাকে, হচ্ছে জেডই হবে মাইনাস জিরো করে, মানে না না সেক্ষেত্রে না, এটা এটা জিরোটা একদম, বাদ এটা দিলে। একদম, এটা একদম জেনুইন বই থেকে তোলা। ঠিক আছে, এইটা জেনে নাও, তোমার ওই জন্য বলছি যে এইটা মনে রাখবে। আমি কেন হচ্ছে কি হচ্ছে এক্ষুনি বলবো, এটুকু নাইন বোঝা গেল কিনা যায়নি বলো, ঠিক আছে তো? নাইনের হ্যাঁ স্যার, এখন তো হ্যাঁ, পিটা সে বোঝা নেগেটিভ গেছে হতেই দাদা। পারে, পিটা নেগেটিভ হলে এক্সট্রা নেগেটিভ নাইনের হবে। আমি নাইনের উদাহরণ দেবো বইতে কিন্তু একটা, দাদা পি আর কিউ দুটোকেই, হ্যাঁ, ওইখানে ভুল দুটোতেই আছে, ইন্টিজার ওইখানে করা। ভুল আছে।
আমি আমি এসএনদের বইতে দেখেছি 11-12-এর, সেখানে দেখেছি যে এইটি যেটি বলছি সেটি করা আছে। আর তারপরে রিয়েল অ্যানালিসিসের বইয়ে তো দেখেইছি, সেখানেও কিন্তু এটিই বলা আছে। একটা এক্সট্রা শর্ত যোগ হয়েছে, পি আর কিউ কিন্তু প্রাইম টু ইচ আদার হবে, অর্থাৎ পি আর কিউ এর জিসিটিটা গসাগুটা এক হবে। দেখো আমি যেটা বলেছি সেখানে করো, মানে বুঝতে অসুবিধা হলো কিনা বলো, তারপর তোমাদের আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। এটা বোঝা গেছে তো? এটা মাথায় থাকবে তো? যে সমস্ত সংখ্যাকে এই আকারে প্রকাশ করতে পারি, যারা এই শর্তগুলো মেনে চলে, তারা হচ্ছে তোমার রেশনাল নাম্বার। এবারে তাদের গসাগুটা এক হতে হবে। আর ইরেশনাল কারা? যারা এই আকারে প্রকাশ করা যাচ্ছে না, কোনো একটা কন্ডিশন যদি ভায়োলেট করে, তারাই ইরেশনাল নাম্বার হয়ে যায়। তো এবার আমি রেশনালটা কেন এরকম হচ্ছে সেটা একটু বলে দিই। এই যে গল্পটা ছোটবেলাতে অনেকে করতো এরকম, যে কি করতো এটাকে, এটা পেলে আগে এরকম করে দিত, নাহলে মনটা কেমন খুঁতখুত করে না? এরকম করে তো, না করো না? এটাকে বলো আমাকে, কে কে এটা এটা পেলে কার কার এটা করতে ইচ্ছা হয়? হ্যাঁ হ্যাঁ, করা হয় করা হয়, সবাই করে, হ্যাঁ সরকার না সবাই সবাই করে। সবাই করে, ঠিক আছে। এবার এবার আমি বলছি, তোমার উত্তরটা দিচ্ছি। কি করা হচ্ছে এটার মানেটা বোঝো। এটার মানে কি? ভাগ। ভাগ মানে কি? একটা জিনিসকে কিছু সমান সমান জায়গাতে মানে বিভক্ত করা। এই একটা তোমার কেক আছে, কেকটাকে স্লাইস কেক যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটে কি থাকে, এরকম করা থাকে। মানে কি হচ্ছে, এই গোটা কেকটা, এটা গোটা কেকটা যদি তোমার ধরো 5 সেন্টিমিটারের একটা কেক হলো, যদিও হয় না, আমি বলছি ধরো 50 সেন্টিমিটার, যাই হোক। তো আমি কি বলছি যে আমি 50 সেন্টিমিটার একটা কেককে সমান 5 ভাগে ভাগ করি। ওই জন্য বলে না যে যে কোনো একটা পিস তুলে নে, তুই একই পাবি, বেশি কম কিছু নেই। তো আমি অ্যাকচুয়ালি বলতে কি চাইছি দেখো, আমি করতে চাইছি কি, এই যে 3 সংখ্যাটা আছে, এই এবারে এখানে ইন্টারপ্রিটেশনটা বোঝো। এটার মানেটা কি দাঁড়াচ্ছে? 3 সংখ্যাটাকে সমান -2 ভাগে ভাগ করো, এটার কি কোনো অর্থ দাঁড়াচ্ছে? এটা আমাকে আগে বলো কেউ। 3 সংখ্যাটিকে, 3 মানে কি, এই ধরো এটা হচ্ছে 3, 0 1 1 2 3, 0 1 2 3, 3 3 মানে এতটা জায়গা, এতটা হচ্ছে 3। আমি বলছি 3টাকে সমান 3 ভাগে ভাগ করব, তাহলে এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ, তাহলে 3টাকে সমান 3 ভাগে ভাগ করতে পারি। একইভাবে কেউ যদি বলে যে -3, অবভিয়াসলি -3টা এক্সিস্ট করে রিয়েল নাইটের উপরে নেগেটিভ জায়গাগুলো, তাহলে এই জায়গাটা হলো -3, মানে এটাও যুক্তিযুক্ত। কেউ যদি -3 অংশটাকে সমান 3 ভাগে ভাগ করে, তাও হবে। আমি এখন রিয়েল নাম্বার লাইনের উপরে ভাবছি। এই গোটা লাইনটা আছে, এতটা জায়গাকে তো আমি সমান 3 ভাগে ভাগ করতে পারি, টুকরো করতে পারি, বাবা, না পারি? এটা হ্যাঁ। ক্রস করে নিন। কি 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 বলছো? বলছি দাদা, আপনি এই যে বললেন না, এই সিস্টেম আবার রিয়েল অ্যানালিসিস বই আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, রিয়েল এখানেও অ্যানালিসিস তো কিন্তু আছে। ওই পিআর, কিন্তু পিআর কিউটাকে কিন্তু ইন্টিজারে ইনক্লুড করেছে। না, কেন করতে পারবে না? আমি একদম ইয়ের থেকে দেখেছি, আমি কোন বইটা থেকে দেখেছি আমি ভুলে গেছি, কিন্তু আমি দেখেছি একটা বই একদম পরিষ্কার লেখা আছে এই ডেফিনেশন, তুমি এইটাই ডেফিনেশন, কিন্তু এর বাইরে করলে ভুল হবে। কারণটা আমি দেখাচ্ছি তো কেন হচ্ছে, এটা দেখো না তুমি। যদি এটা হয়, এটা হলে মানেটা কি কিছু দাঁড়াচ্ছে? এইটার মানে কি কিছু আছে সেটা আগে বলো, এটার মানে কি? রেশনাল হোক যাই হোক, একটা হুটহাট করে একটা সংখ্যা লিখে দিলাম, একটা ভগ্নাংশ লিখে দিলাম, সেটা তো একটা মানে আছে না। 3/-2, এটার মানে কি দাঁড়াচ্ছে? আমি এইটাতে চেঞ্জ না করে বলছি, শুধু এটার কি কোনো অর্থ আছে? এটা কোনো সংখ্যাই নয়, এটার কোনো সিগনিফিকেন্সই নেই। এটা কোনো সিগনিফিকেন্স আছে? 3কে সমান -2, এটা একটা ভাগ, একটা ভাগ। ভাগটা কি ডিফাইন্ড আছে? এই ভাগটা কি ডিফাইন্ড? সেটা আগে বলো আমাকে তো, তারপরে আমি ওই প্রশ্নে যাচ্ছি। এই ভাগটা কি ডিফাইন্ড? ডিফাইন তো নয় কিন্তু। তাহলে ডিফাইন্ড যখন নয়, তাহলে কি করে ওটা হবে? আমি আমি এটা নোটস পাঠিয়ে দেবো, আমি কোনখান থেকে বলছি না বলছি, তখন তোমরা দেখবে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। এই জিনিসটা নিয়ে আমি বহুদিন ধরে ঘাটাঘাটি করেছি, অনেক বই দেখেছি, অনেক গুগল করেছি, তারপর থেকে আমি এইটাই ফলো করছি, এই ডেফিনেশনটা ঠিকঠাক পেয়েছি। ঠিক আছে, বিভিন্ন বই ঘেটে এই ডেফিনেশনটাই ভালো করে পেয়েছি। তো এটার মানেটা বোঝার চেষ্টা করো। x = p/q, আমি কি বলছি যে উপরটা যা খুশি হলো, আমার তো কিছু অসুবিধা নেই। নিচেটা যদি পজিটিভ না হয়, ভাগটা করতে পারবো, সমান অত ভাগে ভাগ করছি, এই গল্পটা আসবে? নিচেটা যদি পজিটিভ না হয়, সমান 2 ভাগে ভাগ করছি, এটার একটা সিগনিফিকেন্স আছে। কিন্তু সমান -2 ভাগে, সেই তো তুমি পেলে ওটাকে উপরটাকে মাইনাসটা কেন তুলে দিচ্ছ? ওইটা জাস্টিফাইড করার জন্যই, যে তলাটাকে
এমন একটা রাখতে হবে যেটা দিয়ে ভাগ করা যায়, মানে এটা যেন অর্থ থাকে। সমান দুই ভাগে ভাগ করা যায়, সমান মাইনাস দুই ভাগে ভাগ করা যায় কি, সেটা আমাকে আগে বলো। সেখান থেকে তো উত্তর পরিষ্কার হয়ে যাচ্ছে। যেহেতু সমান মাইনাস দুই ভাগে ভাগ করা যায় না, পেলেই আমরা এটাকে আগে এরকম করে লিখে নিই, তারপরে আমরা ভাবি যে এটা ভাগ করা যাচ্ছে কি ভাগ করা যাচ্ছে না, ভাগটা করি। তারপরে আগে ভাগটা তো সংজ্ঞাত হতে হবে, ভাগটা করার জন্য আগে কিছু কন্ডিশন তো হতে হবে, তারপরে তো ভাগটা করব, তাই না? বোঝা গেল? কোনো কনফিউশন থাকলে স্যার বলো, এটা আমি ক্লিয়ার করে দিই। হ্যাঁ, স্যার উপরেরটা তো জেড এ থাকলো, ঠিক আছে, উপরেরটা যেটা আর থাকলো, আর নিচেরটা জেড প্লাস বলছেন, ঠিক আছে। নিচেরটা জেড প্লাস। হ্যাঁ, তা উপরেরটা যদি -3 হয়, নিচেরটা যদি -2 হয়, হুম, তাহলে মাইনাস তো তিন মাইনাস দুই কি হ্যাঁ, করো? তাহলে তাহলে 3/2 হয়ে গেল। হ্যাঁ, কিন্তু -3 বাই -2 এটা তো মানে জিনিসটার তো অস্তিত্ব আছে, এটাকেই তো এটা ওইভাবে করা যায়। কিন্তু এখন যদি আমাকে বলা হয় যে -3 বাই -2 এটা কি রেশনাল না ইরেশনাল, আমি কি অ্যান্সার দিব? দেখো দেখো তুমি সবসময় কি করো বলো তো, তুমি সবসময় ওই জিনিসটাকে রেশনাল লেখার আগে তুমি আগে সেটাকে ওইভাবে বানাও যেন ওই কন্ডিশন গুলো হয়, তারপরে তুমি ওটাকে রেশনাল হিসাবে ডিক্লেয়ার করতে পারবে। ততক্ষণ করতে পারবে না। পি বিলংস টু জেড, কিউ বিলংস টু এন, তুমি এটা বানিয়ে ফেললে। দেখো কেউ কিন্তু এভাবে রাখে না, কেন রাখে না, এই কারণেই রাখে না, পেলেই মাইনাসে মাইনাসে কেটে দিল, দিয়ে করে দিল। কেন করলো? এইটার জন্যই করি। আর আমরা যেটাকে লঘিষ্ঠ আকার বা সিম্পলিফাইড ফর্ম বলি, ওটা নাথিং বাট এই কন্ডিশনটাকে আনার জন্য করা হয়, এবং যেখানে জিসিডি অফ পি কিউটা 1 বানাতে হয়। যেমন কেউ যদি -6/-10 লেখে, সেটাকে আগে সে যতটা ইচ্ছা হলো কেটে দিল, দিয়ে 3/5 করে দিল, যাতে করে এই কন্ডিশনটাও হোল্ড করে আর এই কন্ডিশনটাও হোল্ড করে। লঘিষ্ঠ আকার আর কিছুই নয়, লঘিষ্ঠ আকার আমরা এই কারণেই করি যাতে এই কন্ডিশনটা ভায়োলেট না হয়। অনেক বই অনেক কিছু দেওয়া থাকে যে 6/10 এটা রেশনাল, কিন্তু আমরা এখন হায়ার লেভেলে যখন ম্যাথামেটিক্সটা পড়ছি, সেখানে সঠিক ডেফিনেশন যদি কেউ জানতে চাই, এটা সঠিক ডেফিনেশন। যেগুলো আমরা আগে জেনেছি সেগুলো ভুল ছিল। বোঝা গেল? ভুলটা কারেকশন করা আমাদের দায়িত্ব। যে এটা আমরা নিজেরা শিখছি, যখন কাউকে শেখাবো এটাই বলবো, সে যত নিচু ক্লাসেরই হোক, তাকে এটাই বোঝাবো যে পিটা জেড এর মেম্বার, কিউটা ন্যাচারাল নাম্বার বা জেড প্লাস। কারণ একটাই, ভাগটা জাস্টিফাইড হচ্ছে না, না হলে ভাগটা জাস্টিফাইড করতে হবে। তুমি যদি এখন বলো -3টাকে সমান -2 ভাগে ভাগ করা, এটার কি কোনো অর্থ আছে? অর্থটা আগে হতে হবে তো, তাই না? বোঝা গেল না যায়নি? হ্যাঁ স্যার, ঠিক আছে। একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করি, ভাগ করতে গেলে কি বলে, যে অসংজ্ঞাত। আমি তো বলতে তো ভাগ করছি, দুটো সংখ্যার ভাগ হচ্ছে, কেন অসংজ্ঞাত? কিন্তু শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করাই যায় না। সেরকম মতোই তো -3কে সমান -2 ভাগে করাই যায় না, -3কে সমান -2 ভাগে ভাগ করাই যায় না। তাহলে কি করে আমি ভাগ করব, বা কি করে সেটাকে রেশনাল হিসেবে ডিক্লেয়ার করব? এটা একটা ফ্র্যাকশন, যে কোনো রেশনাল নাম্বার একটা ফ্র্যাকশন হিসাবে আমি ট্রিট করতে পারি। তো একটা ফ্র্যাকশনের অর্থই তাই। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে একটা গোটা জিনিসকে কিছু খণ্ড ভাগ করলাম, তার থেকে কিছু অংশ আমি তুলে নিলাম, সেটা ফ্র্যাকশন। তাহলে একটা কেককে -3 দৈর্ঘ্যের একটা কেককে সমান -2 ভাগে ভাগ করলে প্রত্যেকে কতটা করে পাবে? এটার কোনো মানেই দাঁড়াচ্ছে না। তাহলে এটা রেশনাল ইরেশনাল নিয়ে মাথা ঘামাবো কেন? হলো কি? দীপায়ন হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রাখবে, ওই জন্য আমি এটা বললাম। রেশনাল এর নাম্বারের যে ডেফিনেশনটা, এটা প্রচুর জায়গাতে অনেক উল্টোপাল্টা করে দেওয়া আছে। একদম জেনুইন জায়গা যদি জানতে চাও, ক্লাস 11-এর সৌরেন্দ্রনাথ দের বাস্তব সংখ্যা বলে যে চ্যাপ্টারটি রয়েছে, সেখানে দেখবে এটা একদম সুন্দর করে দেওয়া আছে। আর রিয়েল অ্যানালিসিসের যে কোনো হায়ার ম্যাথামেটিক্সের বই তোমরা যদি দেখো, ওখান থেকেও, আমি এটা অ্যাকচুয়ালি ওখান থেকে দেখেছি, ঠিক আছে? আর এখানেও দেখেছিলাম, আছে এই জিনিসগুলো। আরো অনেক কিছু আমরা পরে পরে জানবো, যেগুলো আমরা জানি যে অনেক কিছু আমরা ভুলভাল জানি, অনেক নোটেশন আমরা ভুল জানি, অনেক কিছু ভুল বলি আমরা। সেই জন্যই তো এই ডিসকাশনটা করা। আর তাহলে রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বারের মধ্যে পার্থক্য আমরা জেনে গেলাম, রেশনাল নাম্বার কি, ইরেশনাল নাম্বার কি। এবারে আমি রেডি হয়ে গেছি এখন, যে আমি নেইবারহুড বলতে কি বুঝবো। নেইবারহুড অফ এ পয়েন্ট, যাকে আমরা সংক্ষেপে এনবিডিও লিখে থাকি, বারবার নেবারহুড নেবারহুড লিখবো না, এনবিডি ডট মানে নেবারহুড। তো এটার মানে কি? দেখো, আমরা একটা মানুষ,
ঠিক আছে, এটা একটা ধরো মানুষ, একটা মানুষ সে একটা বাড়িতে আছে, এবার তার চারপাশে কিছু লোক আছে, এগুলো তার বন্ধু, এখানে এদিকে তার বন্ধু। কি হয়েছে ব্যাপারটা দেখো, যেমন একটা মানুষের চারপাশে যেমন বন্ধু থাকে তারাই তার প্রতিবেশী হয়। প্রতিবেশী মানে যেটা বুঝে থাকি, আমার পাড়াপড়শি, একে আমি চিনি। এবারে কি হয়, পাড়াপড়শি ব্যাপারটা কি, আমার বাড়ির পাড়া যেটা সেটাকে আমি পাড়া বলি, নাকি আমি আমার বাড়ির থেকে 10 কিলোমিটার দূর পর্যন্ত পাড়া ধরবো? আমার পাড়ার একটা রেঞ্জ আছে, যে আমার বাড়ি এইখানে, আমি তার চারপাশের এইটুকু জায়গাকে হচ্ছে আমি প্রতিবেশী বলবো। অনেকে বলে না ওটা ওরা আমার প্রতিবেশীর মধ্যে পড়ছে না, ওরা ওই সাইডে, রাস্তার ওই সাইডে চলে যাচ্ছে। তো রাস্তার এই সাইডটা হচ্ছে আমার রেঞ্জ, রাস্তার ওই সাইডটা ওদের পাড়া শুরু হয়ে যাচ্ছে। তো যার ফলে প্রতিবেশী জিনিসটা কিন্তু খুব ক্ষুদ্র একটা জায়গার মধ্যে, প্রতিবেশী মানে বিশাল একটা বড় জায়গা জুড়ে হবে সেটা কিন্তু নয়। তো প্রতিবেশীর ধারণা কিন্তু ক্ষুদ্র ধারণা, ঠিক আছে। এই ক্ষুদ্র বা বৃহৎ এই জিনিসটাকে আমরা অঙ্কের ভাষায় বলে থাকি লোকাল আর গ্লোবাল। লোকাল মানে খুব ক্ষুদ্র জায়গার মধ্যে হবে, স্থানীয়। আর গ্লোবাল মানে বৃহৎ অংশ জুড়ে, গ্লোব, গ্লোব থেকে গ্লোবাল। গ্লোবাল মানে হচ্ছে কি গোটা পৃথিবী জুড়ে এরকম ব্যাপার। যেমন এরকম ভাবো, পাওয়ারের কথা ভাবো, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সে আমাদের রাজ্যেই কিন্তু তার পাওয়ারটি রয়েছে, তার বাইরে কিন্তু তার কোনো পাওয়ার নেই, মানে তার পাওয়ারটা হচ্ছে লোকাল, ঠিক আছে। আমাদের দেশের রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতির পুরো অংশ জুড়ে তার পাওয়ার রয়েছে, যার ফলে তার পাওয়ারটা ভারতের রেসপেক্টে, যদি আমি ভারতটাকে গ্লোব বলে ভাবি যে ভারতটাই সবকিছু, তাহলে ভারতের রেসপেক্টে তার পাওয়ারটা কিন্তু গ্লোবাল। আবার গোটা পৃথিবীর রেসপেক্টে তার পাওয়ারটা লোকাল হয়ে যাচ্ছে। মানে লোকাল গ্লোবাল এই ব্যাপারটাও কিন্তু আপেক্ষিক। তুমি যেই জায়গাটা নিচ্ছ তা সেটা কিভাবে নিচ্ছ তার উপরে নির্ভর করে কোন জিনিসটা লোকাল হবে, কোনটা গ্লোবাল হবে। যেটা গ্লোবাল হচ্ছে সেটাও কখনো কখনো লোকাল হয়ে যেতে পারে। মানে যেমন ভারতের প্রেসিডেন্ট, সে যদি আমেরিকায় যায়, সে কি তখন ওখানে তার পাওয়ারটা প্রয়োগ করতে পারবে? পারবে না। এরকম মতন ব্যাপারটা, যে এই গ্লোবাল লোকাল ব্যাপারটা ভ্যারি করে। তো যাই হোক, নেবারহুড মানে কিন্তু একটা লোকাল ব্যাপার স্যাপার, যে একটা খুব ক্ষুদ্র জায়গার মধ্যে হবে। তো এইটা আমরা জানলাম। তার মানে নেবারহুড মানে কি, একটা মানুষ থাকছে, তার চারপাশে যত সমস্ত লোক আছে একটা জায়গার মধ্যে, ক্ষুদ্র জায়গার মধ্যে, সেই কালেকশনটাকে আমি বলি, এই যে বলি না এই এরা আমার পাড়া পড়শি, লোকের সাথে ইন্ট্রোডাকশন করাচ্ছি, 4-5 জন লোককে নিয়ে দেখালাম, এই দেখো এরা হচ্ছে আমার পাড়া পড়শি। তো তুমি কি করো, তাদেরকে নিয়ে একটা কালেকশন করলে, তারা আমার পাড়া পড়শি। এবার এটা নাম্বারের ক্ষেত্রে কিভাবে হবে, যেহেতু রিয়েল নাম্বার মানে আমরা সবসময় একটা নাম্বার লাইনের কথা ভাবি, তাহলে একটা পয়েন্ট আছে ধরো এ, তাহলে নেবারহুড মানে কি, এ পয়েন্টের ডান দিকে কিছুটা জায়গা, বাঁ দিকে কিছুটা জায়গা। এবারে তোমরা ভাবতে পারো যে এইখানে যতটা আছে এখানেও কি ততটাই থাকবে? এটা ম্যাটার করে না, আমি এখানে কমও নিতে পারি, এদিকে বেশিও নিতে পারি। পাড়ায় নেমন্তন্ন করার কথা ভাবো, তুমি পাড়াতে যখন কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তুমি লোকের বাড়ি বাড়ি নেমন্তন্ন করছো, তোমার যাদের সাথে ভালো সম্পর্ক আছে তাদেরকে বেশি করে নেমন্তন্ন করলে, যাদের সাথে কম সম্পর্ক আছে তাদেরকে কম নেমন্তন্ন করলে, তাহলে তোমার নেমন্তন্ন করাটা যেমন ভ্যারি করছে, সেখানেও একটা পয়েন্টের নেবারহুডটাও কিন্তু তেমনই, যে তুমি এদিকে কতটা নেবে সেটা তোমার চয়েস, এদিকে কতটা নেবে সেটাও তোমার চয়েস। এবারে যদি এই জিনিসটা যে হলো, তার মানে কি একটা নাম্বার, একটা রিয়েল নাম্বার, তার ডান দিকে কিছুটা, বাঁ দিকে কিছুটা, এই যে সেটটা তৈরি হলো, মানে এখানে যত সমস্ত পয়েন্ট আছে তাদেরকে নিয়ে তো একটা সেট তৈরি হবে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। তার মানে সেই সেটটাকে আমরা কি বলবো, নেবারহুড অফ এ। এন অফ এ মানে কি, নেবারহুড অফ এ, সেই সমস্ত এক্স, সেই সমস্ত এক্স যারা কি হবে, আমার এর কাছাকাছি থাকবে, এর কিছু এইদিকে কিছুটা এইদিকে। মানে আমরা ভাবতে পারি নেবারহুড মানে কিন্তু একটা একটা ওপেন ইন্টারভ্যাল হবে, রিয়েল নাম্বারের উপর একটা লাইন না। মনে রাখবে সবসময়, নেবারহুড মানে একটা ওপেন ইন্টারভ্যাল হবে, ওপেন ইন্টারভ্যাল, ঠিক আছে। তার মানে এই যে ওপেন ইন্টারভ্যালটা হচ্ছে, একে ঘিরে যে কোনো ওপেন ইন্টারভ্যাল, একে ঘিরে যে কোনো ওপেন ইন্টারভ্যাল, ধরো আমি বললাম যে সি কমা ডি, তাহলে এই সি কমা ডিটাকে আমি কি বলবো, এর একটা নেবারহুড। সি কমা ডেটা হচ্ছে এর একটা নেবারহুড, নেবারহুড অফ এ। তাহলে নেবারহুড ব্যাপারটা বোঝা গেল না যায়নি? কারো অসুবিধা কিছু? অভিজিৎ আছো? ঠিক আছে। এবারে আমি যেটা বললাম যে এইটা দুদিকে সমান নাও হতে পারে। এবারে যদি দুদিকে সমান হয়ে যায় তখন কি হবে, মানে আমি এই দিকেও যতটা নিচ্ছি এইদিকেও ততটাই নিচ্ছি, তখন সেই যেটা হবে,
যে এটা এ, এদিকে ধরো আমি এই লেন্থটা হচ্ছে ডেল্টা, এদিকে এটাও হচ্ছে ডেল্টা, কিন্তু এটা নেগেটিভের দিকে আছে তাই কম আসছি বলে মাইনাস। এই যে জিনিসটা হলো, এটা এই দিকেও যতটা আছে এই দিকেও ততটা আছে, তো এইটাকে আমরা বলবো কি সিমেট্রিক নেইবারহুড। মানে এই নেবারহুডটা কি সিমেট্রিক, এ পয়েন্টের সাপেক্ষে দুদিকেই সমান জায়গা জুড়ে আছে, যার ফলে এটা সিমেট্রিক নেইবারহুড। এবং এইটাকে আমরা প্রকাশ করব এইভাবে, এন এ অফ ডেল্টা, অর্থাৎ কি এর এ বিন্দুর ডেল্টা নেইবারহুড, দ্যাট ইজ ডেল্টা নেইবারহুড অফ এ। সেটা মানে কি এই ওপেন ইন্টারভ্যালটা এ কমা ডেল্টা, এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা। এবারে এখানে কারো অসুবিধা আছে কি? দীপায়ন ঠিক আছে? অর্ক? হ্যাঁ হ্যাঁ স্যার আমি একটু স্যার বাইরে ইয়ে হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল একটু। হ্যাঁ ঠিক আছে, দেখো আমি কি বলছিলাম, দেখো আমি বলছিলাম যে সিমেট্রিক নেইবারহুড মানে নেইবারহুড ব্যাপারটা জানলাম যে দুদিকে সমান নাও যেতে পারে, এই বিন্দুর এই দিকে যতটা নিচ্ছি এই দিকে ততটা নাও নিতে পারি, ঠিক আছে? কিন্তু যদি আমি দুদিকে সমান জায়গা নিই, এদিকেও যতটা এদিকেও ততটা, তখন সেটাকে আমি বলে থাকি সিমেট্রিক নেইবারহুড অফ দ্যাট পয়েন্ট অফ, ধরো এ বললাম সিমেট্রিক নেইবারহুড অফ এ। সেটা বলতে কি বুঝবো, সেটাকে ডিনোট করব এন সাফিক্সে এ ব্র্যাকেটে ডেল্টা। মানে কি বুঝবো, ডেল্টা নেইবারহুড অফ এ। ডেল্টা নেইবারহুড অফ এ মানে বুঝে যাবো যে এর এ থেকে যতটা লেন্থ নিচ্ছে সেটা আমার বলা আছে। যদি এখানে ধরো একটা পয়েন্ট টু থাকতো, যদি টু এর বলতাম যে 2.3 নেইবারহুড, মানে কি টু এর ডান দিকে 2.3 বাড়বে, বাঁ দিকে 2.3 কমবে, দিয়ে যে ওপেন ইন্টারভ্যালটা তৈরি হবে সেটাই হবে আমার টু এর 2.3 নেইবারহুড হবে। এবারে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে এটা কি অ্যালাউড, যে এইদিকে কিছুটা নিলাম এদিকে কিছু নিলামই না, এর ডান দিকটা নিলাম কিছুটা, বাঁ দিকে আবার কিছুই নিলাম না আমি, এটা কি হবে, চলবে? কেউ কি বলতে পারবে এটা চলবে? হ্যাঁ স্যার, হতেই পারে। না ওটা হবে না। নেইবারহুড মানেই কিন্তু ওরকম যে যে পয়েন্টটাকে ঘিরে তুমি নেইবারহুড নিচ্ছ তার ডান দিকেও কিছুটা থাকতে হবে, বাঁ দিকেও কিছুটা থাকতে হবে। হতে পারে যে বাঁ দিকের লেন্থটা ডান দিকের থেকে বেশি হতে পারে, কম হতে পারে, সেটা ম্যাটার করে না, কিন্তু নিতেই হবে কিছু একটা, তবেই তো নেইবারহুডটা হচ্ছে। তুমি নিজে নিজের মানে ব্যাপারটা কি বলতো, একটা পয়েন্ট এই যে নেবারহুড কনসেপ্টটাই কিন্তু ওরকম, তাকে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল। এবারে তুমি ওপেন ইন্টারভ্যালটা যদি এর থেকে দেখো, যদি এ এখান থেকে নাও, তাহলে এখানে কিন্তু এ কে ঘিরতে পারছে কি, ওপেন ইন্টারভ্যালটা স্টার্ট হবে থেকে এ লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা। তাহলে এইটা কি এ পয়েন্টটাকে কি ঘিরছে? ঘিরতে পারছে না তো, এক্সটা গ্রেটার দ্যান এ হচ্ছে, মানে এটা নিতে পারবে না। তাহলে এটাকে কি ঘেরা হলো বাঁ দিক থেকে? ঘেরা হলো না, মানে কি তার নেভারহুড হলো না। নেভারহুড হলে তাকে ঘিরতে হবে, তার দুপাশে যা আছে দুদিকে হাত মেলতে হবে, দুদিকে হাতটা তুমি যত খুশি মেলতে পারো, এদিকে একটু বেশি মেললে এদিকে একটু কম মেললে, কিন্তু মিলতে হবে। একদম বন্ধ করে দিলে কি হবে, হচ্ছে না এটা, হবে? বোঝা গেল? এবারে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, যে ডিলিটেড নেবারহুডটা আমরা মনে রাখবো। ডিলিটেড নেবারহুড অফ এ পয়েন্ট, একটা বিন্দু এ হয়, তার ডিলিটেড নেবারহুড বলতে কি বুঝি, ঠিক আছে? যে ডিলিটেড নেবারহুড বলতে আমরা কি বুঝবো, একটা পয়েন্ট তাকে ঘিরে যে নেবারহুডটা আমরা পাচ্ছি সেখান থেকে সে পয়েন্টটা যদি বাদ দিয়ে দিই, এটা কিরকম ব্যাপার? আমরা যখন পাড়াতে পিএনপিসি করি, পিএনপিসি অনেকেই করে থাকি, তো যখন পিএনপিসি করি আমরা কি করি, তার সামনে কি বলি? জেনারেলি বলি না, কারণ বললে সে মারবে ধরে আমাকে। আমি তাকে পিছন করে বলি, তাকে আড়াল করে বলি। পাড়াপড়শির মধ্যে যে পিএনপিসিটা হচ্ছে সেটা কারো অ্যাবসেন্সে হচ্ছে, যাকে নিয়ে ডিসকাশনটা চলছে তার অ্যাবসেন্সে হচ্ছে, যার ফলে কি সেটা হয়ে যাচ্ছে ডিলিটেড নেবারহুড অফ দ্যাট পয়েন্ট। মানে আমি পাড়ার একটা মেম্বার, এরা আমার পাড়ার সদস্য, এদিকে এদিকে ও কি করলো, ডিসকাশন যখন করছে আমাকেই বাদ দিয়ে দিল, বলছে তোমার নামে ডিসকাশন চলছে তোমাকে কেন বলবো। তো এই ব্যাপারটা, এ কে ঘিরে যেই নেবারহুডটা তৈরি হলো সেখান থেকে তুমি যদি এ বিন্দুটাকে বাদ দিয়ে দাও তাহলে কি হবে দেখো, সেটাকে আমি ডিনোট করব এন ড্যাশ এ অফ ডেল্টা, মাথায় ড্যাশ থাকবে এন এর মাথায়। সেটা মানে কি বুঝবো,
ডিলিটেড নেবারহুড। এটা মানে বুঝবো যে ডিলিটেড নেবারহুড অফ এ, সেটা মানে কি অ্যাকচুয়ালি এ মাইনাস ডেল্টা, এ প্লাস ডেল্টা, এই ওপেন ইন্টারভ্যাল থেকে আমি বাদ দিয়ে দেবো এ বিন্দুটাকে। যদি বাদ দিয়ে দিই তাহলেই তৈরি হয়ে যাবে এর ডিলিটেড নেবারহুড। তার মানে আমার কি দাঁড়াবে, এইটা আদতে কোন ওপেন ইন্টারভ্যাল দুটো হবে, কোন ওপেন ইন্টারভ্যাল দুটোর ইউনিয়ন, এ মাইনাস ডেল্টার থেকে এ, তার সাথে যদি আমি ইউনিয়ন করে দিই এ কমা এ প্লাস ডেল্টা, তাহলে হবে কি হবে না, এখানে এ পয়েন্টটা এক্সক্লুড হলো তো, এখানে এটাকে টাচ করতে পারছে না, এখানেও টাচ করতে পারছে না, মানে এখান থেকে এ এর আগে অব্দিও হবে, এটা বাদ, এখান থেকে এ এর পরের থেকে এ প্লাস ডেল্টা পর্যন্ত, তাহলেই তো হয়ে যাচ্ছে ডিলিটেড নেবারহুডটা। হচ্ছে না কারো অসুবিধে? সবাই বুঝতে পারছো নাকি ট্যানজেন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে না অ্যাসিম্পটোট হয়ে? কেউ বুঝতে না পারলে বলো, বোঝা যাচ্ছে? ঠিক আছে, রেসপন্স করবে, না হলে আমি ভাববো বোধহয় সবাই শুনছে না, ঘুমিয়ে গেল। আচ্ছা, ডিলিটেড নেবারহুড জানা গেল, এবারে আমরা লিমিট পয়েন্ট জানবো, তাহলেই আমরা মেন জায়গায় ঢুকতে পারবো। কেন এগুলো বলছি, কারণ এগুলো না জানলে আমরা ঠিকঠাক মতো ডিসকাশনটা করতে পারবো না, যে কারণে ওইগুলো আমাকে বলে নিতে হচ্ছে। লিমিট পয়েন্ট, একটা ওয়েব সিরিজের নতুন সেশন বেরোলে কি হয়, আগের তার সেটা শুরু হওয়ার আগে তার আগেরটা একটু ঝলক করে দেখিয়ে দেয় রিমাইন্ড করানোর জন্য, সেরকম মতো আমাকেও তাই করতে হচ্ছে, যে ওটা না হলে চলবে না। লিমিট পয়েন্ট ব্যাপারটা কি? লিমিট পয়েন্ট এটাকে বলা হয় পয়েন্ট অফ অ্যাকুমুলেশনও বলা হয়, অ্যাকুমুলেশন বা পয়েন্ট অফ কন্ডেনসেশন, অনেক নাম আছে, আমরা অ্যাকুমুলেশনই জানি বা লিমিট পয়েন্টই জানি, অসুবিধে কিছু নেই। অ্যাকুমুলেট করা মানে কি, অ্যাকুমুলেট করা মানে হচ্ছে পুঞ্জীভূত হওয়া, ঠিক আছে? তাহলে লিমিট পয়েন্ট ব্যাপারটাতে কি ঘটনাটা ঘটবে দেখো, লিমিট পয়েন্ট অ্যাকচুয়ালি এটা কি বলবো, কোন একটা সেটের ক্ষেত্রে, অফ এ সেট, কোন একটা সেটের লিমিট পয়েন্ট বলতে আমরা কি বুঝবো? এই যে বলছি অফ এ সেট, এবারে তোমাদের মাথায় আসতে পারে যে এই যে লিমিট পয়েন্টটা, এটা কি ওই সেটে থাকবেই? দেখো, লিমিট পয়েন্ট যেই সেটের ক্ষেত্রে আমি বলছি সেই সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে। সেই সেটে থাকলেই যে লিমিট পয়েন্ট হবে, না থাকলে হবে না, এরকমটা কিন্তু নয়। ওটা ওই সেটের লিমিট পয়েন্ট, সেটা সেটের বাইরে থেকেও লিমিট পয়েন্ট হতে পারে, তার উদাহরণ আমি দেব। তার আগে আমি জেনে নিই যে লিমিট পয়েন্ট গল্পটা আসলে কি। লিমিট পয়েন্ট গল্পটা কিছুই নয়, যখন একটা পয়েন্ট এ, তাকে কোনো একটা সেট এস এর লিমিট পয়েন্ট বলা হবে, এ বিন্দুটাকে এস সেটের বলা হবে লিমিট পয়েন্ট, যদি এ কে ঘিরে, এ কে ঘিরে আমি একটা নেবারহুড পাই যার মধ্যে এস সেটের ইনফাইনাইট পয়েন্টস, মানে প্রচুর বিন্দু জড়ো হয়ে আছে। তোমাকে যদি বলি একটা ফাইনাইট জায়গার মধ্যে ইনফাইনাইট লোককে ঢোকাও, ঘরটা তোমার 20 জনের ক্যাপাসিটি, বাসটা তোমার 60 জনের ক্যাপাসিটি, ফাঁকা আছে বলে তুলে দিল প্যাসেঞ্জার গুলোকে, দিয়ে কি হয়, তোমাদের শ্বাসকষ্ট হয়, তখন বলো কই ফাঁকা, দাদা নামান না, কিছু লোককে নামান না। কেন বলো তোমরা? কারণ ফাইনাইট জায়গার মধ্যে ইনফাইনাইট লোক ঢুকে যাচ্ছে, যার ফলে একটা গাদাগাদি তৈরি হচ্ছে, ওটা অতজনকে কন্টেন করতে পারে না বাসটা, তা সত্ত্বেও করা হচ্ছে, যার ফলে গাদাগাদি হচ্ছে। তো ভিড় বাস যেমন, লিমিট পয়েন্ট তো ঠিক সেরকম। লিমিট পয়েন্ট মানে ভিড় বাস, যে ফাইনাইট জায়গার মধ্যে ইনফাইনাইট জিনিস ঢুকবে। যদি হয়, তোমাকে গুঁজে গুঁজে ঢোকাতে হবে, বাসে অতজন ঢুকবে না, তা সত্ত্বেও তুমি ঢোকাচ্ছ, একটা লোকের গায়ে সে চেপে যেতে পারে, সে যদি না থাকতো তুমি হাত পা ছড়িয়ে দাঁড়াতে পারতে। তো এই ব্যাপারটা ঠিক সেরকম, যখন ফাইনাইট জায়গার মধ্যে ইনফাইনাইট জিনিস ঢুকবে তখন সেটা গাদাগাদি করে থাকবে। লিমিট পয়েন্টের ক্ষেত্রেও তাই। লিমিট পয়েন্ট মানে কি, তাকে ঘিরে তুমি একটা নেবারহুড নাও, সেই নেবারহুডের মধ্যে এস সেটের অসংখ্য মেম্বার তুমি কিন্তু পেয়ে যাবে। সেটা যদি করতে পারো তখন এটা হয়ে যাবে এস এর লিমিট পয়েন্ট। ফোঁড়ার পুঁজ জানা আছে সবার, ফোঁড়ার পুঁজে কি হয়, এটা এটা তোমার পুঁজ হয়, পুঁজের মুখটা হয়, সেখানে দেখবে এত 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 সেই বিনষ্ট অনুচক্রিকা। পুঁজ মানে কি আসলে বিনষ্ট অনুচক্রিকা। এই পুঁজের দেখবে যখনই মুখটা ফাটে তখন থেকে হুস করে একদম সব ভেতরের পুঁজ বেরিয়ে যায়। কারণটা কি, এইটা হচ্ছে পুঁজের মুখটা হচ্ছে লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট মানে কি, তাকে ঘিরে দেখো তার পাশাপাশি প্রচুর বিন্দু এরকম কেন্দ্রীভূত হয়ে আছে, সেটাকে ফাটালেই সমস্ত ভেতরের বিন্দুগুলো বেরিয়ে যাচ্ছে। মানে কি, আমি যদি শুধু এইটুকু জায়গাকে নিতাম, যদি শুধু এই ফোঁড়াটাকে যদি কেটে নিতাম, কি পেতাম, তার একটা মুখ পেতাম, এবং সেই মুখটা ফাটালে কিছু পুঁজ বেরোতো। সেই পুঁজগুলো হচ্ছে তোমার ওই যে এর নেবারহুডে অসংখ্য বিন্দু গাদাগাদি করে রয়েছে। দেখো,
আমাদের এই যে নেবারহুড গল্পটা আসছে, এটা রিয়েল নাম্বার একটা লাইন বলে এখানে এরকম হচ্ছে। যখন এটা আমরা আর এর ক্ষেত্রে আলোচনা করছি, যখন R2 তে চলে যাব তখন 2 ডাইমেনশনাল, তখন এইটাই হয়তো একটা রেক্টেঙ্গেল হবে বা একটা স্কোয়ার হবে বা একটা সার্কেল হবে, সার্কুলার নেবারহুড হবে। এটাই যখন মেট্রিক্স বেসে তোমরা পড়েছো অনেকে, ওপেন স্ফিয়ার, ওপেন বল, ওগুলো কিছুই নয়। যেহেতু রিয়েল নাম্বারের ক্ষেত্রে ওপেন বলগুলো হচ্ছে তোমার ওপেন ইন্টারভ্যাল গুলো, একটা লাইনের একটা অংশ। তাই আমরা যেহেতু আর নিয়ে আলোচনা করছি, তাই আমরা এগুলো নিয়ে মাথা ঘামাবো না। শুধু এটুকুই জেনে রাখবো, লিমিট পয়েন্ট মানে হচ্ছে ফোড়ার পুজোর মতো, একটা জায়গাতে অনেক জিনিস গাদাগাদি করে আছে, সেটা লিমিট পয়েন্ট। বা এটাকে অনেক সময় এইভাবে বলা হয়, এ কে ঘিরে যেই নেবারহুডটা পাবো, এ কে ঘিরে যে নেবারহুডটা আমি পাবো, তাতে এ ব্যতীত যদি এর সেটের অন্য কোনো মেম্বার থাকে, তার মানে তো তাই দাঁড়াচ্ছে কমপক্ষে একটা, অ্যাটলিস্ট ওয়ান মেম্বার যদি পাই, অ্যাটলিস্ট মানে কি কমপক্ষে একটা, বেশি পক্ষে কত, যত খুশি। এ কে ঘিরে যে নেবারহুডটা নিচ্ছি, সেখানে এ কে বাদ দিয়ে যদি আমি এর সেটের কোনো একটা মেম্বার, কমপক্ষে একটা মেম্বার পেয়ে যাই, তখনই এ কে বলা হবে এস এর লিমিট পয়েন্ট। কারো অসুবিধা এইটুকুতে? এটা অনেক স্যার এখানে কার্যকারিতা আছে। নেবারহুডটা আমি কেমন নেব? নেবারহুডটা তুমি কেমন নেবে? নেবারহুডটা হুম, যেমন খুশি নাও, যেমন খুশি নেবারহুড নাও, আমি যে যত কোনো ক্ষুদ্রই নেবারহুড নিতে তুমি পারি। নাও, যত ক্ষুদ্রই নিতে পারো। সেই ক্ষুদ্র নেবারহুডের মধ্যে এ কে বাদ দিয়ে যদি তুমি অন্য কোনো বিন্দু পাও, কার, যেই সেটটার কথা বলছি, সেই সেটটার, তাহলেই কিন্তু হয়ে যাবে লিমিট পয়েন্ট। এটা কিন্তু কিছুই নয় যে তুমি এত বড় নেবারহুড ধরবে নাকি এত ছোট ধরবে, সেটা তোমার উপর নির্ভর করছে। যাই ধরো না কেন, কমপক্ষে একটা পেলেই হচ্ছে, বললাম না, কমপক্ষে একটা, বেশি পক্ষে যত খুশি হতে পারে। কমপক্ষে একটা মানে কি, বেশি পক্ষে যত খুশি, তাই না? হুম, হ্যাঁ স্যার। তাহলে এবার আমি একটা জিনিস জিজ্ঞাসা বলছিলাম, যে একটা বিন্দু কোন একটা সেটের লিমিট পয়েন্ট হওয়ার জন্য সেই সেটেই থাকতে হবে এমনটা কিন্তু নয়। কেন নয় ব্যাপারটা বোঝাচ্ছি। ধরো এর একটা সেট বলছি, 1/n, এই সেটটা, যেখানে এন গুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হয়েছে। এন গুলো কোত্থেকে নেওয়া হয়েছে? ন্যাচারাল নাম্বার থেকে। তো এটা কিভাবে বলতে পারি দেখো, এইটা এভাবে ভাবতে পারি যে এর মেম্বার গুলো কি, আমি যদি লিখি, এক থেকে স্টার্ট করছি, এক, একের দুই, একের তিন, চলছে এরকম করে আমি প্লট করছি সংখ্যা রেখার উপরে। এটা জিরো বিন্দু, এক বিন্দু, একের দুই, এর মাঝখানে হতো ধরো এটা একের দুই, একের তিন, একের চার, একের পাঁচ, একের ছয়। কার কাছে গাদাগাদি করছে আলটিমেটলি সংখ্যাগুলো, কেউ বলতে পারবে? জিরো। জিরোর কাছে। তাহলে জিরোটা এই সেটের কি? লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট। লিমিট পয়েন্ট। জিরোটা কি এই সেট, জিরোটা কি এই সেটে আছে? না। 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 আমি যদি বলি, আমি একবার কথার কথাই বললাম যে আছে, কি করে আছে? কেউ যদি বলে যে 1/n আছে, এনটা যদি ইনফিনিটি করে দিই তাহলে তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে তো জিরো আছে। কিন্তু ইনফিনিটিটা কি কোনো ন্যাচারাল নাম্বার? না না। নয়, না না। ইনফিনিটি কোনো নাম্বারই নয়। যার ফলে জিরোটা কোনোদিন এই সেটে থাকবে না। জিরোটা এই সেটে নেই, তা সত্ত্বেও জিরোটা হচ্ছে এই সেটের একটা লিমিট লিমিট পয়েন্ট। পয়েন্ট। এটা তার একটা উদাহরণ। যে লিমিট পয়েন্ট হতে গেলে যে সেই সেটে থাকতে হবে এরকমটা কিন্তু নয়, সেই সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে। হলো, আমার এইটুকুনি লাগবে। আরেকটা জিনিস বলছিলাম, যে আরেকটা জিনিস বলে নিই এখানে, যেহেতু বললাম আইসোলেটেড পয়েন্ট, একটা কথা বলে দিই, আমি তারপর লিমিটেড হয়ে যাব। আইসোলেটেড পয়েন্ট ব্যাপারটা কি? আইসোলেটেড পয়েন্ট, দেখো ভক্ত, দেখো কি বলছিলে তখন, যে কতটা নিতে হবে, কি একটাই থাকতে হবে, না থাকতে হবে, আমি বলছি দেখো, দেখো লিমিট পয়েন্টের হতে কি হতে হয়, এ, একে ঘিরে একটা নেবারহুড নিলে, সেখানে এ কে ব্যতীত এর সেটের কমপক্ষে একটা বিন্দু যদি তুমি পেয়ে যাও, কমপক্ষে একটা, তাহলে কি হয়, সেটা হয়ে যায় ওই সেটের লিমিট পয়েন্ট। আইসোলেটেড পয়েন্ট কখন হবে? যদি এ কে ঘিরে যে নেবারহুডটা নিচ্ছ, সেইটার থেকে যদি তুমি এ কে বাদ দিয়ে দাও, তাহলে তুমি এর সেটে যদি কোনো মেম্বার না পাও, অর্থাৎ এ কে ঘিরে যে নেবারহুডটা তুমি নিচ্ছ, সেখানেতে এ কে বাদ দিলে তুমি এর সেটার কোনো মেম্বার পাবে না। এই সমস্ত জিনিসগুলো হয়ে যাবে আইসোলেটেড পয়েন্ট। অর্থাৎ যারা লিমিট পয়েন্ট হবে না, লিমিট পয়েন্ট, এই যে আইসোলেটেড পয়েন্ট মানে কি, আইসোলেট তো, তার সাথে কারো সম্পর্ক নেই। তার জন্য কি হচ্ছে, তাকে ঘিরে তুমি যখন ইয়ে করছো, সে বলছে আমার কারোর সাথে কোনো, আইসোলেশনে থাকে না, বলে যে আইসোলেশনে আছি। এই যে করোনা হলে আইসোলেশনে থাকে, কেন থাকছে? কারণ সে কারোর সাথে টাচে থাকছে না। তখন তুমি তাকে সেই যে রুমটাতে আছে ভাবো, অন্য সময় হলে কি সেই রুমটাতে সে ছাড়া অনেকজন থাকে, তুমি পেয়ে যাবে। কিন্তু যখন সে আইসোলেশনে থাকছে, তুমি যখন সেই রুমটাতে তাকে ঘিরে যে নেবারহুডটা, সেটা ধরো রুমটা, সেই রুমটাতে তুমি যদি তাকে বাদ দিয়ে দাও, তুমি কি আর কাউকে পাবে?
কারণ রুমটাতে সে একা ছিল। আইসোলেটেড পয়েন্টগুলো একা একা থাকে। হলো, এইটুকুনি জানলেই চলবে আমাদের, আর বেশি ডিপে যাব না। পরে যখন এই চ্যাপ্টারটা হবে আবার বলবো, এখন এইটুকু জানলেই তোমাদের যথেষ্ট। ব্যাস, আমাদের এখন প্ল্যাটফর্ম সেট হয়ে গেছে লিমিটে পৌঁছানোর। তো লিমিট পৌঁছানোর আগে আমাদেরকে জানতেই হলো এই জিনিসগুলো, তাহলে অনেক অসুবিধা হতো। দেখো লিমিট, লিমিট বলছি, লিমিট কার হয়? একটা ফাংশনের। একটা ফাংশন মানে কি, দেখো এফ অফ এক্স বলি, সেখানে এক্সটা হচ্ছে তোমার, কে কি বলছো? বলো কি বলছো বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি ওই আইসোলেটেড পয়েন্টটা তাহলে ওই লিমিট পয়েন্টের অপোজিট হচ্ছে। লিমিট পয়েন্ট না হলে সেটা আইসোলেটেড পয়েন্ট। ঠিক আছে, হুম, ওটার এই দেখো ওইটাই বলছি। ওটার আরো পার্থক্য আছে, হুম। ওগুলোতে আরো ডিপে আমি যখন এই চ্যাপ্টারটা করব লাস্টে, একদম লাস্টে করবো এটা, যেহেতু ওটা অনেক কনসেপচুয়াল, ওখান থেকে বেশি প্রশ্ন আমরা কেন করতে যাব, তার থেকে আমরা সোজা চ্যাপ্টার গুলো আগে করে ফেলবো। যতটুকু লাগবে বললাম, তারপরে আবার ওটা তখন আলোচনা হবে। ঠিক আছে, এটুকুই জেনে রাখো। দেখো y ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, এক্সটা এখানে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মিউট করা, এক্সটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন? ওয়াই এর মানটা এক্স এর উপর নির্ভরশীল। এক্সটা যত খুশি স্বাধীন চল আর অধীন চল পড়েছি আমরা বাংলাতে, স্বাধীন চল এই কারণেই সে স্বাধীনভাবে যত খুশি মান গ্রহণ করতে পারে, এবং তার মান গ্রহণ করার উপর ভিত্তি করে আমরা ওয়াই এর মান পাবো। এক্স যেমন মান গ্রহণ করবে সেই অনুযায়ী আমরা ওয়াই গুলো পেতে থাকবো, যেই কারণে এটা হচ্ছে একটা ফাংশন। তাহলে একটা ফাংশনের লিমিট, লিমিট অফ এ ফাংশন, তো লিমিট অফ এ ফাংশন, তাহলে একটা ফাংশনের লিমিট আমরা কখন পাবো? তার মানে এক্স এর কিছু ভ্যালু নিতে হবে, তার জন্য আমরা ওয়াই বা এফ এক্স এর ভ্যালু পাবো। তার মানে এখানে দুটো জিনিস চলে আসছে, এক্সটার কিছু মান হবে, তার জন্য ওয়াই এর মান হবে। তো লিমিট অফ এ ফাংশনটাও কিন্তু তাই, এখানে এক্স এর মান আমি নেব, সেই অনুযায়ী দেখবো এফ এক্স এর মানটা কোন দিকে অগ্রসর হচ্ছে। এখানে পুরো ব্যাপারটাই হচ্ছে অগ্রসর হওয়ার উপরে। লিমিট ব্যাপারটা কি? অগ্রসর হওয়া। যখন আমরা নির্দিষ্ট কিছু বিন্দু বলতে পারছি না যে 2 এর পরবর্তী বিন্দু, তো তখন ওই জন্য নির্দিষ্ট বিন্দু যেহেতু বলতে পারছি না, তাহলে সেখান থেকে স্টার্ট করে যদি এইদিকে যাই আমি, তাহলে একটা ফাংশনের দশা কেমন হবে, সে কোন দিকে অগ্রসর হচ্ছে সেটা নিয়ে মাথা ঘামাবো। তো দেখো এইচএসে একটা উদাহরণ পড়েছিলাম, সেটা দিয়ে বলি, এফ এক্স সমান এক্স স্কোয়ার দিয়ে আমরা একটা ছক বানাতাম, এক্স এফ এক্স 2, 2.1, 2.01, 2.001, আর একটা ছক বানাতাম এক্স এফ এক্স 1.99, 1.999, 1 পয়েন্ট অনেক অনেক 9 দিয়ে করতাম। এদিকে দেখতাম যে এটা হয়তো 3 পয়েন্ট এরম এরম হচ্ছে, 3 পয়েন্ট, এটা হয়তো দেখতাম 4.001 দেখতাম। দিয়ে কি বলতাম যে এক্স এর মানগুলো যত 2 এর দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ 2 অপেক্ষা বেশি মান থেকে 2 এর দিকে অগ্রসর যখন হচ্ছে, ক্রমশ মানটা 4 এর কাছাকাছি থাকছে। 4 এর বেশি হচ্ছে কিন্তু 4 এর কাছাকাছি থাকছে। আর এখানেও এক্স এর মানটা যখন 2 এর থেকে কম অপেক্ষা 2 এর দিকে অগ্রসর হচ্ছে, এফ এক্স এর মানগুলো 4 এর কাছাকাছি থাকছে, মানে 4 এর থেকে কম হচ্ছে, এইদিকে হলে 4 এর থেকে কম হচ্ছে, এইদিকে হলে 4 এর থেকে বেশি হচ্ছে। যে আলটিমেটলি কি বলতাম, যে এক্স এর মানটা যখন 2 এর দিকে অগ্রসর হবে, এফ এক্স এর মানটা কোন দিকে অগ্রসর হবে? তার মানে এফ এক্সটা হচ্ছে এই ফাংশনের লিমিট, সীমা। কোন মানে এ অগ্রসর হতে হতে কোথায় গিয়ে দৌড় শেষ হবে? 4 এ শেষ হবে। তাহলে 4টা হচ্ছে এর লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান, এক্স টেন্ডিং টু 2, এফ এক্স টেন্ডিং টু 4। এখানে দুটি কথা আমি বলবো, একটা ফাংশনের লিমিট ডিফাইন করতে যাচ্ছি আমি এখন। ঠিক আছে, ধরো বলতে যাচ্ছি যে এফ একটা ফাংশন, একটা ফাংশনের কি থাকে? দুটো জিনিস থাকে। এই জিনিসটাকে কি বলা হবে? ডোমেন, এটা হচ্ছে কোডোমেন বা রেঞ্জ। এগুলো সব এইচএসে পড়েছো তোমরা, কোডোমেন বা রেঞ্জ। ডোমেন সেট, কোডোমেন সেট, এখান থেকে একটা নেবে, এখানে একটা ইমেজ পাবে, এটা প্রি ইমেজ, এটা ইমেজ। তো যাই হোক, আমি এখন যেটা করছি, আমার যেহেতু গোটা জিনিসটা রিয়েল অ্যানালিসিস, মানে একটা লাইনের উপর আলোচনা হচ্ছে, সমস্ত কিছু একটা এই সংখ্যা রেখাটার মানে হচ্ছে, তাই সংখ্যা রেখার উপরে আমরা আলোচনা করছি। তো এফ একটা ফাংশন যাচ্ছে ডি থেকে, ধরো গোটা রিয়েল নাম্বার সিস্টেমে আমি ডিফাইন করছি, সেখানে ডিটাকে আমি ধরে নিচ্ছি যে সাবসেট অফ আর।
এরকম একটা ফাংশন আছে, তার আমি বলবো যে সি বিন্দুতে, ঠিক আছে, বা অ্যাট এ পয়েন্ট সি, অ্যাট সি, তার আমি লিমিট বের করতে চাইছি যে সি বিন্দুর দিকে যদি অগ্রসর হয় তাহলে লিমিটটা কেমন হবে, এফ এর লিমিটটা। দেখো তার জন্য দুটি কন্ডিশন আমি বলছি। 1 নম্বর, একটা লিমিট এক্সিস্ট যদি করতে হয়, এক্সিস্টের কথা বলছি, আগে আমি লিমিটটা ক্যালকুলেটর করার আগে আমি দেখবো সেই কন্ডিশনটা হচ্ছে কিনা, তারপরে আমি ক্যালকুলেশন করতে যাব। বাস ধরতে গেলাম, রিজার্ভ যে বাসগুলো থাকে আমাকে সিট আগের থেকে বুক করতে হয়। আমি যদি বাসের সিটটা বুক না করি, আমি বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমাকে কি বাসে তুলবে? বলো, কেউ কেউ কি তুলবে? কে বলবে? দীপায়ন, রিজার্ভ না করলে রিজার্ভ বাসে তোমাকে তুলবে? না। তুলবে না। সেরকম মতোই তোমাকে লিমিট ক্যালকুলেট করার আগে একটা প্রিকশন নিতে হবে, যে তোমার কাছে এই অস্ত্রটি আছে তো, তারপরে তুমি লিমিট ক্যালকুলেট করার জন্য অগ্রসর হবে। সেই অস্ত্রটা কি? লিমিট ক্যালকুলেট করার আগে তুমি যেই পয়েন্টে লিমিটটা ক্যালকুলেট করতে চাইছো, অর্থাৎ এক্সটা যার দিকে অগ্রসর হচ্ছে, বলি না এক্স টেন্ডিং টু সি, এফ এক্স টেন্ডিং টু এল, তো এক্সটা যার দিকে টেন্ড করছে, এই এই জিনিসটাকে, এই সি বিন্দুটাকে হতে হবে ডোমেন সেটের, অর্থাৎ ডি এর কি হতে হবে? লিমিট পয়েন্ট হতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, অনেক বইয়েতে এটা মিসিং আছে, একমাত্র মাপাতে এটা ঠিকঠাক দিয়েছে। রিয়েল অ্যানালিসিস এসকে মাপা, সে একমাত্র বলেছে যে সিটাকে হতে হবে এই ডোমেন সেটের একটা লিমিট পয়েন্ট। কেন? সেটা আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যদি এটা লিমিট পয়েন্ট না হতো তাহলে কোনোভাবেই টেন্ড করতে পারতো না। আচ্ছা, এখান থেকে আমি দুটো জিনিস বলে ফেলি একবার, যে টেন্ডিং টু ব্যাপারটা বলছি আমি, টেন্ডিং টু ব্যাপারটা, এক্সটা টেন্ডিং টু সি, ধরো এটা সি, এটা ধরো কোনো দিকে এক্স আছে। আচ্ছা, এক্স যে টেন্ডিং টু সি বলছি, এখানে কি কোনো ডিরেকশন দেওয়া আছে এক্সটা কোন দিক থেকে টেন্ডিং টু সি? কেউ বলবে? না। কোনো ডিরেকশন আছে? দেওয়া নেই। তার মানে আমি না। এখানে যেহেতু এটা রিয়েল লাইন, তাই দুটো ডিরেকশন হতে পারে, হয় এদিক থেকে টেন্ডিং টু সি, না হলে এদিক থেকে টেন্ডিং টু সি। যদি এদিক থেকে টেন্ডিং টু সি হয় তাহলে কি বলবো? ডিরেকশনটা হচ্ছে সি প্লাস ডিরেকশন, মানে সি এর থেকে বড় মান অপেক্ষা সি এর দিকে অগ্রসর হচ্ছে। এইদিকে হলে কি বলবো? সি মাইনাস, অর্থাৎ সি এর থেকে ছোট মান অপেক্ষা সি এর দিকে অগ্রসর হচ্ছে, এই জিনিসটা। তার মানে এক্সটা টেন্ডিং টু সি হতে গেলে কি হতে হবে? দেখো, সি এর দিকে অগ্রসর কখন হবে? যদি এই দিকে কিছু কিছু বিন্দু থাকে, এই দিকে কিছু কিছু বিন্দু থাকে, তবেই তো সেই মানগুলো গ্রহণ করতে 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 আমি যাচ্ছি। যদি এদিকে কিছু নাই থাকে, ভাবো যদি শুধু এই বিন্দুটা একা হয়ে বসে থাকতো, তাহলে কি হতো? তুমি এর ডান দিকে এর বাঁ দিকে কিছু মানে এর থেকে বড় মান অপেক্ষা এই জিনিসটা কি থাকছে? আর এর থেকে বড় মান অপেক্ষা এর দিকে অগ্রসর হওয়ার গল্পটা কি থাকছে? কেউ কি বলবে? থাকছে কি? এটুকু আমাকে বলো কেউ। যদি এর ডান চারপাশে যদি কিছু বিন্দু নাই থাকে, তাহলে সেই বিন্দুগুলোর থেকে এর থেকে বেশি মান অপেক্ষা থেকে এর দিকে অগ্রসর হওয়া, এই কন্ডিশন গুলো কি থাকবে? অভিজিৎ, থাকবে? না, থাকবে না, থাকবে না। থাকবে না। তার জন্যই কি হতে হবে? লিমিট পয়েন্ট হতে হবে। লিমিট পয়েন্ট হলে কি সুবিধাটা দেখো, তুমি যে মানগুলো গ্রহণ করছো, তুমি এক্স এর মানগুলো কোথেকে গ্রহণ করবে? ডোমেন সেট থেকে, তাই না? যেহেতু এক্স গুলো ডোমেন সেট থেকে গ্রহণ করছো, সেই জন্য লিমিট পয়েন্ট হলে কি সুবিধা হয়? লিমিট পয়েন্টের কন্ডিশনই কি ছিল? সি কে ঘিরে যেটা লিমিট পয়েন্ট হবে ওই সেটের, তাকে ঘিরে এই ডোমেন সেটের, ঠিক আছে, অসংখ্য আমি বিন্দু পাচ্ছি। তার ফলে কি আমি এক্স গুলো এখান থেকে পিক করতে পারছি। যে এক্স গুলো পিক করছি সেগুলো এর কাছেই রয়েছে, তাহলে এর কাছ থেকে পিক করতে 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 এক সময় সি এর কাছে পৌঁছে গেলাম। এখানে পিক করতে 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 সি এর কাছে পৌঁছে গেলাম। এই কারণে লিমিট পয়েন্ট হওয়াটা খুবই জরুরি। লিমিট পয়েন্ট যদি না হয়, তুমি এই দুদিকে হাত মেলাটাই স্টপ হয়ে যাবে। এই ধর একটা লোক দাঁড়িয়ে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, সে হাত মেলেছে এদিকে, কিছুটা হাত মেলেছে এদিকে। তুমি যদি ওর হাত দুটো কেটে দাও, তাহলে কি হবে? তাহলে লিমিটটা এক্সিস্ট থাকবে না। মানে লিমিট পয়েন্ট যদি না হয়, তখন এই হাত দুটো কাটা হয়ে যাচ্ছে। হাত দুটো কাটা হলে কি হবে? একটা পিঁপড়ে ধরো আসছে, তার হাত বেয়ে একটা পিঁপড়ে আসছিল, আস্তে 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 সে হাত বেয়ে আসছে, সে যদি এবারে নাই পায় কিছু সাপোর্ট, ঠিক আছে, তাহলে কি হবে? সে কিভাবে তার হাতে মানে তার দিকে আসবে? তার গা বেয়ে এসে বলছে আমি মাথায় উঠবো, তার লোকটার মাথায় উঠবে। তো হাতগুলো যদি না থাকে লোকটা, তাহলে কোন দিকে এসে উঠবে? আমার কন্ডিশন বলাই আছে, লোকটার হাত দুটো, এখানে একটা টেবিল আছে, এখানে একটা টেবিল আছে,
এখান থেকে টেবিলের উপর পিঁপড়ে আছে, সে হাত বেয়ে তার গায়ে এসে মাথায় উঠলো। এখানেও টেবিল ছিল, পিঁপড়ে আছে, হাত বেয়ে তার মাথায় উঠলো। এবারে কি টেবিল গুলো আছে, হাতগুলো পাচ্ছে না, যার ফলে পিঁপড়ে গুলো যেতেও পারছে না ওই পয়েন্টের কাছে, যার ফলে তোমার লিমিট পয়েন্ট না হলে তার লিমিটটা এক্সিস্ট করার কোনো প্রশ্নই আসছে না, অগ্রসরই হতে পারছে না এক্সটা সি এর দিকে। তাহলে এফ এক্সটা কোন দিকে অগ্রসর হবে আমি কি করে বলবো? করছিলাম না, এক্স এর মান দিতে পারলে তবেই তো এফ এক্স এর মানটা আমি পাবো। আমি এক্স এর মান ইনপুটই দিতে পারছি না, তাহলে আউটপুট পাবো কি করে? তাই না? ফোনে যদি ব্যালেন্স না ভরো কি হবে? কল করতে পারবে কাউকে? কল করতে গিয়ে ব্যালেন্স করতে হবে, সেরকম মতনই এখানেও তাই। কারো কোনো অসুবিধা থাকলে বলো। নেই তো? তাহলে আমি এবারে ব্যাপারটাতে যাই। তাহলে লিমিট পয়েন্ট হতে হবে, এটা একটা কন্ডিশন। এর রেসপেক্টে আমি ডেফিনেশনটা কিভাবে বলতে পারি? এ ফাংশন এফ ডিফাইন্ড ফ্রম ডি টু আর is said to have a limit L at a point C which is the limit point of the domain set D। ঠিক আছে, এটা D এর একটা লিমিট পয়েন্ট। যদি যদি কি হয়, কি ব্যাপারটা ভাবো তো, এক্সটা সি এর দিকে অগ্রসর হচ্ছে, এখানে এক্স আছে, এখানে ধরো সি আছে, এক্সটা যত সি এর দিকে অগ্রসর হচ্ছে মানে ব্যাপারটা কি বলতো, এক্স আর সি এর মধ্যে দূরত্বটা কি ক্রমশ কমতে থাকছে না? অর্ক, কমছে কি কমছে না? হ্যাঁ স্যার। কমছে। এই যে গল্পটা, এই গল্পটাকে আমি কি বলবো, এক্স আর সি এর অন্তর বা দূরত্ব ক্রমশ কমতে থাকছে। তুমি যা ভাবছো খুব ক্ষুদ্র একটা সংখ্যা, খুব কমছে, খুব কমছে, কমতে 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 এক সময় নেই বললেই চলে। তাহলে নেই বললেই চলে কনসেপ্টটা কি? এপসাইলন। এপসাইলনটা কি জিরোর কাছাকাছি? খুব ক্ষুদ্র একটা সংখ্যা যেটা জিরো নয়, খুব কাছে আছে। খুব কাছাকাছি মানে কি, তাদের মধ্যে গ্যাপটা, মানে গ্যাপটা কমে যাচ্ছে না, জিরো হয়ে যাচ্ছে না। দুটো বিন্দু একে অপর উপরে মার্জ করে গেলে জিরো হয়ে যাবে, কিন্তু জিরো হচ্ছে না, কিন্তু খুব কাছাকাছি আছে। মানে দেখে মনেই হচ্ছে না, দেখে তুমি পৃথকই করতে পারবে না এইটা একটা, এটা এক্স আর এটা হচ্ছে সি। তুমি পৃথকই করতে পারবে না যে এই দুটোর মধ্যে কোনো গ্যাপ আছে বলে। কি মনে হচ্ছে গ্যাপ আছে? কিছু মনে হচ্ছে না, লেগে আছে এই দুটো গায়ে গায়ে সেরকম। এই জিনিসটা হচ্ছে, এটা একটা কন্ডিশন। এক্স মাইনাস সি, এখানে আমরা নিই অ্যাকচুয়ালি ডেল্টা। আবার একটা জিনিস ভাবো, এক্স টেন্ডিং টু সি মানে কি গো? এক্সটা নট ইকুয়াল টু সি নয়? যদি এক্সটা ইকুয়াল টু সি হয়ে যেত আর টেন্ডিং টু কেন হতো? তাহলে তাতে ঝামেলাই হতো না, যদি পেয়ে যেতাম সি এর পরবর্তী বাস্তব সংখ্যাটা কি, যার থেকে এত বড় সাবজেক্ট আমাদের পড়ে মাথা খারাপ করতে হয়। তো এক্সটা টেন্ডিং টু সি মানে এক্সটা হচ্ছে নট ইকুয়াল টু সি। অসুবিধে করার? ঠিক আছে, তাহলে দেখো এবারে আমি একটা জিনিস বলতে পারি, এখানে একটা জিনিস চাপিয়ে দিচ্ছি। এক্স আর সি এর মধ্যে দূরত্ব ক্রমশ কমতে থাকছে, যেহেতু এফ এফ এক্সটা এক্স এর উপর নির্ভরশীল, সেও কি হবে, আস্তে আস্তে কোন একটা জিনিসের দিকে অগ্রসর হবে, তাদের মধ্যেও দূরত্বটা ক্রমশ কমতে থাকবে। ওই যে চারের দিকে অগ্রসর হচ্ছিল মানে কি, এফ এক্স আর চারের মধ্যে দূরত্বটা ক্রমশ কমতে থাকছে। তাহলে এই দূরত্বটা আগে কমবে তার রেসপেক্টে এইটা। তাহলে যদি এইটা হয়, এটা লেস দ্যান এপসাইলন হোয়েন এভার, যখন এই জিনিসটা এখানে জিরো লেস দ্যান মড এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা। কেন জিরো লেস দ্যান দিয়েছি? যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু দিই, আমরা জানি মড এক্স অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, কিন্তু ইকুয়াল টুটা দিলে কি হয়ে যাবে, মড এক্স ইকুয়াল টু জিরো মানে এক্স ইকুয়াল টু জিরো, মানে এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো, ইমপ্লাই করে দেবে এক্স ইকুয়াল টু সি। কিন্তু এক্স টেন্ডিং টু সি হলে এক্স নট ইকুয়াল টু সি হবে, যেই কারণে আমরা শুধু এখানেতে লেস সাইনটা, মানে এখানে শুধু গ্রেটার দ্যান সাইনটা দিয়েছি, যে মড গ্রেটার দ্যান জিরো, ইকুয়াল টুটা দিইনি। এবারে এই রেসপেক্টে আমি যদি একটু সংজ্ঞাটা ভালো করে লিখতে যাই, কি হবে একটা ফাংশনের লিমিট কি হবে, তাহলে এইটা হবে যে মড এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন হোয়েন এভার জিরো লেস দ্যান মড এক্স মাইনাস সি লেস দ্যান ডেল্টা। বা এটাকে অনেক সময় বলে থাকি যে এক্স বিলংস টু এন ড্যাশ সি অফ ডেল্টা, অর্থাৎ এক্সটা হচ্ছে সি এর একটা ডিলিটেড নেবারহুড। ডিলিটেড নেবারহুড মানে কি, যেখানে সিটা নেই, এখানে কি সিটা আছে? সিটা তো এক্সক্লুড করে দিচ্ছি আমি। তাহলে এইভাবে ভাবতে পারি, যখন এক্সটা সি এর একটা ডিলিটেড নেবারহুডে থাকবে, এভাবে বলতে পারি। অর্থাৎ এখানে ব্যাপারটা এরকম দাঁড়াবে, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, এখান থেকে যদি সি বিন্দুটাকে আমি বাদ দিয়ে দিই, এটা এক্সটা যেহেতু আমার ডোমেন সেটের বিন্দু, ওখানে অসুবিধা নেই, কিন্তু সিটা কিন্তু আমার কোনো ব্যাপার নেই, সিটা লিমিট পয়েন্ট, সেটা ডোমেন সেটে থাকতেও পারে নাও থাকতে পারে। এটা হচ্ছে সংজ্ঞা।
এবার এই সংজ্ঞাটাকে আমি যদি একটু জিওমেট্রিক্যালি দেখাই, ছবিটা কিরকম হবে তাহলে আরো পরিষ্কার হবে। এই দেখো, এইটা ধরো এ সি বিন্দু, এই দিকটা ধরো সি প্লাস ডেল্টা, এইদিকে ধরো সি মাইনাস ডেল্টা, এটা ধরো কার্ভটা আছে। কার্ভের উপর যে কোনো বিন্দু কিরকম, এক্স কমা এফ এক্স, তাই না? এক্স কমা ওয়াই লিখি আমরা, কিন্তু ওয়াই মানে এফ এক্স যেহেতু, তাই এক্স কমা এফ এক্স লিখলাম। তাহলে তোমার কি গল্পটা দাঁড়াচ্ছে, এক্স এর মানগুলো যখন এইখানে, এগুলো এফ এক্স, এগুলো এইগুলো হচ্ছে এফ এক্স, এই ভার্টিক্যাল গুলো এফ এক্স। তাহলে এফ এক্স এর ভ্যালুটা আমি এইদিকে ধরে নিচ্ছি কিছুটা, এইদিকে ধরে নিচ্ছি কিছুটা। ধরো এইটা হচ্ছে তোমার, এটা ধরো মনে মনে এল ধরলে, তাহলে এইটা হচ্ছে এল প্লাস ধরো এপসাইলন, এল মাইনাস এপসাইলন। তাহলে কি হচ্ছে, যখন এক্স এর মানগুলো এই জায়গার মধ্যে থাকবে, তখন এই ভার্টিক্যাল গুলো অর্থাৎ এপেক্স গুলো কোথায় লাই করবে, এই স্ট্রিপটার মধ্যে। স্ট্রিপ মানে কি, একটা ফিতে, এই ফিতেগুলোর মধ্যে। কিন্তু দেখো তুমি যদি এই জায়গাটা নাও, এইখানে কি হচ্ছে, কার্ভের কোনো অংশই নেই। কার্ভ মানে এই সীমাবদ্ধ জায়গাটা, আমি এই জায়গাটার কথা ভাববো, এটা তো এর বাইরে চলে যাচ্ছে, যার ফলে আমি এটা নেব না। তাহলে কোন জায়গাটা হবে, এই রেঞ্জের মধ্যে আছে এমন জায়গা কোনটা, যেটা আমি সেট করেছি। এই শেডেড রিজিয়নটা হচ্ছে, এই শেডেড রিজিয়নটা হচ্ছে আমার জায়গাটা, এইটি হচ্ছে আমার লিমিট আর কি। এর বাইরে তুমি যত বিন্দু নাও তারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকবে, কিন্তু যখনই তুমি সি কে ঘিরে একটা নেবারহুড নিয়ে নেবে, সমস্ত বিন্দুগুলো দেখো একটা সুন্দর জায়গাতে চলে এলো, এই জায়গার মধ্যে তারা কিন্তু জমা হয়ে গেল। কারো অসুবিধা এটাতে? এই তোমরা বুঝতে পারছো তো সব? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে দেখো, এবারে এবারে আমি একটা জিনিস বলে ফেলি এখানে, যে এই যেটা বললাম, যে ফর অ্যান এপসাইলন গ্রেটার দেন জিরো দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন জিরো। মানে কি হয়, এপসাইলনের জন্য একটা ডেল্টা, মানে ডেল্টার জন্য এপসাইলন সবসময় আমি একটা পাবো, ঠিক আছে, বা এপসাইলনের জন্য ডেল্টা। এই ডেল্টাটাকে আমরা বলে থাকি ডিপেন্ডিং অন এপসাইলন, মানে এপসাইলন যেমন চুজ করব সে অনুযায়ী ডেল্টা কিন্তু আমরা পেতে থাকবো। এপসাইলন ডেল্টা এই দুটো জিনিস থাকতে হবে। এগুলো যেহেতু ক্ষুদ্র সংখ্যা, তাই আমি দুটো আলাদা আলাদা নাম দিয়েছি। এক্স আর সি এর মধ্যে দূরত্ব যত কমতে থাকছে, এফ এক্স আর এল এর মধ্যে দূরত্ব তত কমতে থাকছে। তো এক্স আর সি এর মধ্যে দূরত্বটা কমতে থাকার গল্পটাকে আমি ডেল্টা বলেছি, এফ এক্স আর এল এর মধ্যে দূরত্ব কমতে থাকার গল্পটাকে এপসাইলন বলেছি। তাহলে এইটা হচ্ছে সংজ্ঞাটা। এবারে এখান থেকে আমি একটা অঙ্ক করি, অনেকক্ষণ থিওরি হলো, তারপর আমরা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটটা একটু বলে নেবো, যে আজকের গল্প এখানে শেষ করে দেবো। আজকে আমরা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট পর্যন্ত আলোচনা করব। দেখো একটা অঙ্ক করছি, আরো অঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, একটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম। লিমিট এক্স টেন্স টু জিরো, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা সাধারণ লিমিট দিয়ে ক্যালকুলেট করতে পারি না, যেগুলো আমরা এইচএসে শিখেছি, যেই কারণে আমাদেরকে এপসাইলন ডেল্টা ডেফিনেশন ব্যবহার করতে হয়। হ্যাঁ, যে ডেফিনেশনটা আমি বললাম, ওখানে যেহেতু এপসাইলন এবং ডেল্টা দুটো জিনিস ছিল, ওটাকে বলা হয় এপসাইলন ডেল্টা ডেফিনেশন। তোমাকে পরীক্ষা অনেক সময় এভাবে বলতে পারে, ইউজিং দ্য এপসাইলন ডেল্টা ডেফিনেশন অফ লিমিট প্রুভ দ্যাট দিস। তো কি করে করবে, তোমার এটা দেওয়া আছে, আমি কি বলেছিলাম, যে লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এল, তার অর্থটা কি ছিল, যে এফ এক্স মাইনাস এল তাদের দূরত্বটা কমবে যদি এক্স আর সি এর মধ্যে দূরত্বটা কমে। তাহলে যেটা দেওয়া আছে এটা এফ এক্স ধরে নিলাম, এটা ধরলাম এল, তাহলে আমি এফ এক্স মাইনাস এল দিয়ে স্টার্ট করব, এফ এক্স মাইনাস জিরো দিয়ে, তাহলে এক্স সাইন ওয়ান বাই এক্স মাইনাস জিরো, ঠিক আছে। তার মানে কি, এই জিরোটা তো চলে যাচ্ছে, তার মানে মড এক্স সাইন ওয়ান বাই এক্স, তার মানে কি, মড এ বি মানে কি, মড এ ইন্টু মড বি, ঠিক আছে। দেখো ওই কথাটা কেন বলছিলাম, ইন সাম ডিলিটেড নেবারহুড, এই যে এই জিরোটাকে, জিরোর ডিলিটেড নেবারহুড নিতে হবে। জিরো যদি থেকে যায়, দেখো এখানে কিন্তু সাইন ওয়ান বাই এক্সটা ডিফাইন্ড হবে না, আমি পিক করছি কোনখান থেকে, ওইখান থেকেই তো, জিরোর কাছাকাছি থেকে। তো যদি জিরোটাকে নিয়ে নিই তাহলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, ওই জন্য বলেছিলাম যে ডিলিটেড নেবারহুড নিতে হবে। তো এক্স মড সাইন ওয়ান বাই এক্স, এবারে কি, যেহেতু এটা জিরো জিরো হচ্ছে না, আর মড সাইন থিটা অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, তাহলে দিস কোয়ান্টিটি লেস দ্যান ইকুয়াল টু এক্স। এবারে এক্স আছে, আমি এটাকে ধরে নিচ্ছি যে লেস দ্যান এপসাইলন। এবার তোমরা বলবে কেন ধরছি, আমাকে তো আলটিমেট এটা দেখাতে হবে, মনে রাখবে যে এক্স এর কোনো কোয়ান্টিটি এসে গেলে আমরা সেটা লেস দ্যান এপসাইলন ধরে নিতে পারি। এবারে কি হয়ে গেল, মড এফ এক্স মাইনাস জিরো লেস দ্যান এপসাইলন হয়ে গেল কখন,
যখন মড এক্সটা লেস দ্যান এপসাইলন। আমি এখন ডেল্টা ইকুয়াল টু এপসাইলন ধরে নিচ্ছি আমার নিজের দরকার বলে, নিজের দরকার যেটা সেটা ধরে নেবো। এপসাইলন ডেল্টা এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই, এটাও একটা ক্ষুদ্র কোয়ান্টিটি, এটাও একটা ক্ষুদ্র কোয়ান্টিটি। আমি ডেল্টার জায়গায় এপসাইলন, এপসাইলন জায়গায় ডেল্টা লিখে দিলাম। তাহলে আমার কি দাঁড়ালো, এই জিনিসটা কখন হোল্ড করছে, যখন এইটা হোল্ড করছে, এই যে হোয়েন এভার লিখেছিলাম না, এইটা যতক্ষণ না হোল্ড করছে ততক্ষণ এটা হোল্ড করবে না। তাহলে এইটা হোল্ড করার অর্থ কি, মড এক্স মাইনাস কিছু নেই মানে 0 লেস দ্যান এপসাইলনের জায়গায় ডেল্টা। তাহলে দিস লেস দ্যান এপসাইলন হোয়েন এভার মড এক্স মাইনাস 0 লেস দ্যান ডেল্টা। তাহলে এখান থেকে বলতে পারি ইকুয়াল টু 0। কারো কোনো অসুবিধা? এটা আমাদের একটা ফান্ডামেন্টাল লিমিট, এটা আমাদের মনে রাখতে হবে। এটা দিয়ে আমরা অনেক অঙ্ক করতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 x sin 1/x তার ভ্যালু হয় অলওয়েজ 0। শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। বুঝি এই প্রবলেমটা যদি একটু মানে চেঞ্জ করে দিত যে ফাইন্ড দ্য লিমিট অফ x sin 1/x as x টেন্ডস টু 0, তখন কি করে করতাম? মানে আমি লিমিটিং ভ্যালুটা জানি না 0 হবে বলে। ওইটাই ব্যাপার, তোমাকে এই লিমিটটা জেনে রাখতে হবে। ঠিক আছে, এই লিমিটটা তুমি জানো, মানে একটা জিনিস হতে পারে যে তুমি যেটা লিমিট হিসাবে ধরছো, তুমি যদি ওই দুটোর মধ্যে অন্তরটা দেখাতে পারো লেস দেন এপসাইলন, অর্থাৎ তোমার একটা ফাংশন দেওয়া আছে, তুমি যদি তার লিমিট এল ধরে নাও, যদি দেখাতে পারো যে এফ এক্স আর এল এর মধ্যে, সংজ্ঞা দিয়ে তাই বলছে, যদি এটা দেখাতে পারো তাহলে এলটা লিমিট হয়ে যায়। তাহলে আমি ধরে নেবো যে এক্স সাইন 1/x এর লিমিটটা হচ্ছে 0, লেট দ্য লিমিট বি 0। যে নাও আমি দেখাবো যে আমি যেটা ধরেছি সেটা জাস্টিফাইড, তো হ্যাঁ জাস্টিফাইড, যে আমি দেখিয়ে দিলাম এটা। তার মানে যেহেতু সংজ্ঞা মেনে চলছে, সবকিছু মেনে চলছে, তাহলে এটাই লিমিট হয়ে যাবে। আর তুমি যদি অন্য কিছু ধরো কি হবে, কোন একটা জায়গায় আটকাবে, তুমি আর দেখাতে পারবে না। ওই জন্য একটা ফাংশনের লিমিট। ওই অঙ্কটা স্যার হোয়েন এভারের ওই জায়গাটা স্যার একটু বড় ওই জায়গাটা একটু আচ্ছা, হোয়েন এভার, ওকে, হোয়েন এভারটা দেখো কি এসেছিল, আমার ইকুয়াল টু মড এক্স এসেছিল। আমি কি বললাম, এই যে মড এফ এক্স মাইনাস 0 এর আলটিমেট ভ্যালু এটা পেয়ে গেলাম, আমাকে দেখাতে হবে এইটা লেস দ্যান এপসাইলন। তাহলে এইটা লেস দ্যান এপসাইলন হচ্ছে কখন, এইটা লেস দ্যান এপসাইলন কখন হবে, এর ভ্যালুটা কত এসছে, আমি স্টার্ট করছি এইভাবে ধরো, নাও এইটা ইমপ্লাইজ এইটা, তাহলে এইটা কখন হচ্ছে, যখন এটা হচ্ছে, তাই না? এটা হচ্ছে মানে কি, এটা হচ্ছে তো এফ এক্স মাইনাস 0 যদি লেস দ্যান, আমি বলছি ইফ এইটা, সেখান থেকে আমি ক্যালকুলেট করে দেখালাম যে এর মানটা বেরোচ্ছে মড এক্স। তাহলে মড এক্স যদি লেস দ্যান এপসাইলন হয়, সেটাই কি ইমপ্লাই করে দিচ্ছি যে এফ এক্স মাইনাস 0টা লেস দ্যান এপসাইলন। বুঝতে পারলে? তাহলে এখানে ডেল্টাটা কি করবো? কি বলছো? আগে তো কাটছে, ডেল্টা কাটছে। আমাকে স্যাটিসফাই হতে হবে। হ্যাঁ, ডেল্টাটা কি হতে হবে? আচ্ছা ডেল্টাটা আগে তো ডেল্টা স্যাটিসফাই করতে হবে, তারপরে তো আমি এপসাইলন আসবে। হুম, দেখো আমি একটা জিনিস বলছি, কি বলছি দেখো, বলেছিলাম কি হোয়েন এভার, মিউট করো, বলছি এটা যে এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন হোয়েন এভার, ওইটা আমি কি বলছি যে এফ এক্স মাইনাস এল এর মধ্যে অন্তরটা এপসাইলন হচ্ছে যদি, যখন এক্স মাইনাস সি এর মধ্যে অন্তরটা ডেল্টা হচ্ছে। আমি তো দেখালাম যে এই অন্তরটা এপসাইলন এর থেকে কখন ছোট হচ্ছে, যখন মড এক্সটা লেস দ্যান এপসাইলন হচ্ছে। সেটা কি ইমপ্লাই করছে, মড এক্স লেস দ্যান এপসাইলন মানে কি, মড এক্স লেস দ্যান এপসাইলনের জায়গায় আমি ডেল্টা ধরে নিয়েছি, ওটা আমার নিজের চয়েস, এপসাইলন ডেল্টা আমি নিজের ইচ্ছা মতো ধরতে পারি, তাই না? মানে সেই অঙ্কটা বলেই ছিল এপসাইলন ইকুয়াল টু ডেল্টা হচ্ছে আর কি। এই অঙ্কটা এপসাইলন ইকুয়াল টু ডেল্টা হচ্ছে, এগুলো তোমার নিজের কাছে, এগুলোর কোনো রেস্ট্রিকশন নেই, কখন এরকম পেয়ে যাবে। ধরো একটা জায়গায় আমি বললাম যে লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তোমাকে প্রমাণ করতে বললো, তুমি এভাবে স্টার্ট করলে লেস দ্যান এপসাইলন, অর্থাৎ মড এক্স স্কোয়ার লেস দ্যান এপসাইলন বা মড এক্স লেস দ্যান রুট এপসাইলন। তার মানে কি হয়ে গেল, তাই দেখো এখন আবার রুট এপসাইলন চলে এলো, তুমি এই রুট এপসাইলন টাকে এপসাইলন 1 ধরে নিলে আর ডেল্টাটা এটা ধরে নিলে, হতেই পারে চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম হবে, এগুলো কোনো মাথা ব্যথাই নেই অ্যাকচুয়ালি। একটা যা কিছু দেখো, এই যে লেস দেন যেটা বলছি সেটা ফাংশন অফ এপসাইলন হতে হবে, এটা মনে রাখবে। সেটা যদি অলওয়েজ ফাংশন অফ এপসাইলন হয়ে যায়, যে এফ এক্স মাইনাস এল যেটা করছি সেটা যদি ফাংশন অফ এপসাইলন হয়ে যায়, একটা এপসাইলনের ফাংশন যা খুশি হতে পারে,
এখানে এপসাইলন কিউ প্লাস এপসাইলন স্কোয়ার যা খুশি থাকুক, সেটা তুমি একটা নতুন ধরে নিলে, নতুন একটা এপসাইলন ধরে নিলে, এপসাইলন ড্যাশ এপসাইলন ওয়ান, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এবারে যেটাকে তুমি ধরছো সেটাকে ডেল্টা ধরে নিতে পারো। কারণ কি বলেছিলাম, ডেল্টা হচ্ছে ডিপেন্ডিং অন এপসাইলন, ডেল্টাটা এপসাইলনের উপর নির্ভরশীল, অর্থাৎ ডেল্টাটা একটা এপসাইলনের ফাংশন, তাই না? সেই কারণে কি করছি, ডেল্টা ইকুয়াল টু এপসাইলন ধরছি আমি, আমার নিজের দরকার বলে। ডেল্টার জায়গায় এপসাইলন বসালাম, আমার কি কোনো অসুবিধা হলো? দেখো কেউ বলছে যে মড এক্স লেস দ্যান 2, একবার বললো যে আমি 2 এর জায়গায় ডেল্টা বলেছি, যে ডেল্টা ইকুয়াল টু 2। আবার কেউ বলছে আমি এপসাইলন ধরছি ওইটাকে, হতেই পারে, একটা মানুষের বিভিন্ন নাম হয় না? তোমার এইখানে নাম এইটা, তোমার বাড়িতে একটা নিক নেম আছে, তাহলে কি তোমার নামটা পাল্টে যাচ্ছে? মানে তুমি কি পাল্টে যাচ্ছ? পাল্টে যাচ্ছে না। সেরকম যেহেতু টুটা টুই থাকছে, টুটাকে তুমি ডেল্টা বলো, টুটাকে তুমি এপসাইলন বলো, ডাজ নট ম্যাটার। কে জিজ্ঞেস করছিলে, বুঝলে? হ্যালো? হ্যাঁ স্যার বুঝি। হ্যাঁ স্যার। আচ্ছা, অর্ক বুঝেছো এপসাইলনের জায়গাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, এই জিনিসটা হয়ে গেল। এখানে আমি এক্সাম্পলটা দিলাম। এবার আমি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের ইন্ট্রোডাকশনটা বলে দিই, তাহলে আমি অঙ্কটা করতে পারবো। দেখো, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট খুব ইজি, তোমরা লিমিট একদম মুখস্থ করতে যাবে না, শুধু এইটুকু মনে রাখবে যে এফ এক্স আর এল এর মধ্যে গ্যাপটা কমতে থাকছে যখন এক্স আর সি এর মধ্যে গ্যাপটা কমতে থাকছে, এইটা আর এইটা, এইটুকু। এখানে দেখো মডেল প্রপার্টি অনুযায়ী কি লিখতে পারি, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা। মডেল প্রপার্টি অনুযায়ী এল মাইনাস এপসাইলন, ওই ছবিটি মাথায় থাকবে, ওই স্ট্রিপটাতে থাকবে, এক্সটা এই স্ট্রিপে থাকলে এফ এক্সটা এই স্ট্রিপের মধ্যে লাই করবে, এইটুকুন মনে রাখবে। এবারে রাইট হ্যান্ড লিমিট মানে কি, রাইট সাইড থেকে, মানে তখন এই জায়গাগুলো বাদ চলে যাবে, দেখাচ্ছি ছবিটা বুঝতে পারবে কি করে হবে। এবার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের সংজ্ঞা বলবো। আর এইচ এল অ্যান্ড এল এইচ এল, এগুলোকে আমরা বলে থাকি ওয়ান সাইডেড লিমিট। আগের গুলো ছিল কি, দু সাইড থেকে আসতে পারছিল যেখানে খুশি, এই সাইড থেকেও আসতে পারছিল, কিন্তু আমি যদি একটা দিক কেটে দিই, আমি বলছি না আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমার শুধু এদের সাথে সম্পর্ক, ঠিক আছে? তাহলে আমি এদেরকে অ্যালাউ করছি। এটা ধরো সি বিন্দু, এটা ধরো এর ডান দিকের বিন্দুগুলো। তাহলে এখানে যত সমস্ত এক্স গুলো থাকবে তারা কোন জায়গার মধ্যে থাকবে? আগের এক্স গুলো কোথায় থাকছিল? সি মাইনাস ডেল্টা থেকে সি মাইনাস ডেল্টার মধ্যে থাকতে পারছিল, কিন্তু এখন এক্স গুলো কোথায় থাকবে? সি থেকে সি প্লাস ডেল্টার মধ্যে। তাহলে লিমিট এক্স টেন্ডিং টু সি প্লাস, এক মিনিট, এক্স টেন্ডিং টু সি প্লাস, এটার মানেটা আমি কি বুঝবো? দেখো, এক্স টেন্ডিং টু সি প্লাস এফ এক্স ইকুয়াল টু এল, এর অর্থটা কি? এক্স এর মানটা সি থেকে বড় অপেক্ষা সি এর দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে? তার ফলে কি হচ্ছে, এফ এক্সটা কোন দিকে যাচ্ছে আমি দেখবো। সি প্লাস, সি প্লাস মানে কি ডিরেকশন, সংজ্ঞা একই, এল এর দিকে অগ্রসর হচ্ছে মানে কি, এফ এক্স আর এল এর মধ্যে দূরত্বটা ক্রমশ কমতে থাকছে, অর্থাৎ এফ এক্স মাইনাস এলটা লেস দ্যান এপসাইলন। যখন এক্সটা টেন্ডিং টু সি প্লাস, এক্স টেন্ডিং টু সি প্লাস মানে কি, সি এর থেকে বড় মান অপেক্ষা সি এর দিকে অগ্রসর হওয়া। তাহলে আমার এইটুকুনি জায়গা থাকছে। আগে যেহেতু এক্স টেন্ডিং টু সি ছিল তাই আমি সবটাই যেতে পারছিলাম, তাহলে এখন হোয়েন এভার কি লিখবো, এক্স বিলংস টু সি কমা সি প্লাস ডেল্টা, বা আমি লিখতে পারি সি লেস দ্যান এক্স সি প্লাস ডেল্টা। কারো অসুবিধা বুঝতে? আমাকে বলো বুঝতে অসুবিধা থাকলে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তার মানে তোমাদেরকে মুখস্থ করার কিছু দরকার নেই, ছবি আঁকবে। সি প্লাস বলেছে এক্সটেন্ডিং টু সি প্লাস, তাহলে ছবি এঁকে নেবো। আমার এই জায়গাটা পড়ছে, এটা সি প্লাস ডিরেকশন। যদি এক্সটেন্ডিং টু সি মাইনাস বলতো, ঠিক আছে সি মাইনাস করে দিলাম, তখন তোমার কোন ডিরেকশনটা হতো? তখন এইটা। তার মানে সি মাইনাস ডেল্টার থেকে স্টার্ট হয়ে সি তে শেষ হবে, তখন এক্সট্রা থাকতো সি মাইনাস ডেল্টা থেকে সি এর মধ্যে। এই হচ্ছে সংজ্ঞা। রাইট হ্যান্ড লিমিট একটা, একটা লেফট হ্যান্ড লিমিট। আর একটা ফাংশনের লিমিট যদি এক্সিস্ট করে কি হয়, কখন এক্সিস্ট করে, যদি রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট হয়, তখনই এক্সটেন্ডিং টু সি এফ এক্স ইকুয়াল টু এলটা এক্সিস্ট করে। কখন?
যদি এক্স টেন্ডিং টু সি প্লাস এফ এক্স ইকুয়াল টু এক্স টেন্ডিং টু সি মাইনাস এফ এক্স, দুটোই যদি তোমার ইকুয়াল হয়ে যায় তখনই তোমার লিমিটটা এক্সিস্ট করে, আদারওয়াইজ ডাজ নট এক্সিস্ট। আমরা এরকম অঙ্ক করব যেখানে আমরা লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, দিয়ে দেখবো দুজনে আলাদা হচ্ছে, দিয়ে বলে দেবো যে লিমিটটা ডাজ নট এক্সিস্ট। এবারে তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো, আমি একটু খালি ভরে নিচ্ছি। অভিজিৎ কিছু প্রশ্ন আছে, বুঝতে অসুবিধে? না না ঠিক আছে। দেখো লিমিটটা কিন্তু এত কিছু না বললেও চলতো, কিন্তু আমি ভাবছিলাম যে যদি একটু ঠিক করে বলা হয় তাহলে অনেক জিনিসই ক্লিয়ার হয়ে যাবে, না হলে সে উপরে উপরে পড়ে তো কিছু লাভ নেই, সেটা পড়া তো হবে না। তাই একটু ঠিকঠাক করে বলার চেষ্টা করছি। এবারে তোমাদের চাপ লাগলে আমি সেটা কমিয়ে দেবো। আচ্ছা, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, এবারে আমি বলছি স্যার, এটা একটু ভালো করে, এটার হ্যাঁ এটার মেটেরিয়ালটা আজকে পাঠিয়ে দিবেন তো? হ্যাঁ মেটেরিয়াল আজকে দিয়ে দেবো। আচ্ছা স্যার, বলছি ঠিক সাথে আছে, যদি কিছু কোশ্চেনও দেওয়া থাকে খুব ভালো হয় আর কি। মানে কিছু হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন। আমি সেখান থেকেই করবো। অ্যাকচুয়ালি আমার এটা কিছু করা হয়নি, এটা আমি আচ্ছা তখন এটার উপর ইউটিউবে ভিডিও বানিয়েছি একটা প্লে লিস্ট, সেটা লিমিট চ্যাপ্টারটা গোটাটা শেষ করেছি। তো আমি সেখান থেকেই দেখলাম যে আমি কি কি বলেছিলাম সেগুলো আলোচনা করছি। এরকম এখন ফর্মাল কোনো নোটস বানানো নেই এটা, আমি দেখবো অনেকগুলো বই মার্জ করে আমাকে এটা পাঠাতে হবে পিডিএফ। হয়ে যাবে, আজকে দিয়ে দেবো, আজকে না হলেও এই সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো। আচ্ছা, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট, এটা আমি একটু ভালো করে বলছি। দেখো, আমি বিন্দুটা এ ধরে নিচ্ছি, বারবার আর সি লিখতে ইচ্ছা করছে না, যে এক্স টেন্ডিং টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এল, এর মানেটা আমি একটু ভালো করে ভাঙার চেষ্টা করছি। আচ্ছা দেখো তো, এ প্লাস মানে কি? এক্স এর মানটা আমি এ প্লাস, এক্স এর মানটা এর থেকে বড় অপেক্ষা, তাহলে এক্স এর মানটা এর থেকে বড় অপেক্ষা, তাহলে এ প্লাস কিছু আছে না, আমি কিছুটা ধরছি এইচ, যেখানে এইচটা হচ্ছে গ্রেটার দ্যান 0। আচ্ছা একটা জিনিস ভাবো তো, এই যে এইচটা আছে, যখন এক্সটা টেন্ডিং টু এ প্লাস হবে তখন এইচটার কি দশা হবে? আমি উদাহরণও দেবো কেন হচ্ছে এটা, আমি একটু একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পেরে যাবে। তার মানে এইটার ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন আমরা কি লিখতে পারি, যে লিমিট এইচ টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ। আমরা যদি এইভাবে চেক করি, এটাও রাইট হ্যান্ড লিমিট কি নয়? কেউ বলবে? অর্ক, হ্যাঁ এটা এটা রাইট হ্যান্ড ঠিক লিমিট আছে। তো? হুম। হ্যাঁ এটাও রাইট হ্যান্ড লিমিট, কোনো প্রবলেম নেই, তাই তো? তাহলে এইটাকে আমরা রাইট হ্যান্ড লিমিট বলতে পারি। একইভাবে আমরা লেফট হ্যান্ড লিমিটের আরেকটা এক্সপ্রেশন জেনে নেব, যে লেফট হ্যান্ড লিমিটটাকে আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা আরেকটা জিনিস, এই যে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, যে এফ অফ এ প্লাস 0, এই নোটেশনটা ব্যবহার করে থাকি অনেক সময়, বা এফ অফ এ প্লাসও লিখি, এফ অফ এ প্লাস 0, অনেক নোটেশন আছে, যে কোনো একটা ব্যবহার করলেই হচ্ছে। তো এইচ টেন্ডিং টু 0 প্লাস, এবারে এটার আমি প্রসঙ্গে আসছি, যে কেন এক্স টেন্ডিং টু এ প্লাস হলে এইচটা টেন্ডিং টু 0 প্লাসই হচ্ছে, 0ও তো হতে পারতো। একটা উদাহরণ দেখি। আচ্ছা, এক্স টেন্ডিং টু, বললাম যে এ প্লাস এইচ, আচ্ছা আমি এক্সটা ধরে নিচ্ছি, ধরো কথায় কথায় বললাম এক্সটা হচ্ছে এ প্লাস এইচ। আচ্ছা এটা আমি ধরে নিচ্ছি, ধরো এটা ধরলাম আমি, ধরো 2, ঠিক আছে? আর 2 এর থেকে বেশি, এক্স এর মানটা কি, এক্স এর মানটা 2 এর থেকে বেশি, এটা যদি 2 হয় এক্স এর মানটা 2 এর থেকে বেশি, ঠিক আছে? তাহলে আমি ধরলাম এক্স এর মানটা 3, তাহলে 3 কি লিখতে পারি, 2 প্লাস 1, এটাই তো এইচ, তাহলে এইচটা কি হয়ে গেল, এখানে 3 ছিল, তাহলে এইচটা হয়ে গেল 1, 1টা কি গ্রেটার দেন 0, তাহলে 0 থেকে বেশি, তাহলে 0 প্লাস। একইভাবে আমি যদি বলি লেফট হ্যান্ড লিমিট, এবারে লেফট হ্যান্ড লিমিটের এক্সপ্রেশন আমি কিভাবে লিখতে পারি, তখন এটা হয়ে যাবে এ মাইনাস, এটা এ মাইনাস 0, 0টা কি ওই মানে এ প্লাস কিছু একটা, এ প্লাস 0 যোগ করলেও সেটা একটা 0, মানে কি একটা যোগ করছি, কিছু একটা বাড়াচ্ছি, এটা থেকে কমাচ্ছি, এটা বোঝাতে ব্যবহার করা হচ্ছে। তো এক্স এর মানটা এ এর থেকে কম, এ মাইনাস কিছু, তাই তো? তো এ মাইনাস যে কিছুটা বললাম, ধরলাম এর থেকে কিছু কমে যাচ্ছে,
এইচ কমে গেল। এখানে এইচটাকে আমি বলছি যে গ্রেটার দ্যান 0। এইচটা কিন্তু সবসময় ধনাত্মক একটা সংখ্যা। এবারে এইচটা টেন্ডিং টু কি হবে যখন এক্সটা টেন্ডিং টু, কেন? এবার একটা উদাহরণ নিয়ে নাও। কথায় কথায় বললাম যে এ এর মানটা হচ্ছে ধরো 5, তাহলে এক্স এর মানটা 5-এর থেকে কিছু কম হবে, ঠিক আছে? তাহলে 5-এর থেকে কম মানে আমি ধরে নিলাম যে 4 ধরে নিলাম। তাহলে লিখতে পারি 4 ইকুয়াল টু 5 মাইনাস এইচ, এক্স ইকুয়াল টু এ মাইনাস এইচ। তাহলে এইচটা কত? এইচটা হয়ে গেল 5 মাইনাস 4, 1, তাই তো? না কি হলো? ঠিকই লিখেছি তো? ঠিকই লিখেছি। তাহলে এইচটা 1 হয়ে গেল। আবার কি হয়ে গেল? 1 মানে কি? টেন্ডিং টু। তার মানে আমি এই এক্সপ্রেশনটা কিভাবে লিখতে পারি? এটা আমি লিখেছি, এটাকে আমি লিখতে পারি লিমিট h টেন্ডিং টু 0 প্লাস এফ অফ এ মাইনাস এইচ ইকুয়াল টু এল। এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের একটা এক্সপ্রেশন। এখানে কারো অসুবিধা থাকলে বলো। অসুবিধা আছে? অর্ক, রিনা, সব অসুবিধা? সুমিত, সুমিত আছে আজকে? সুমিত জয়েন হয়নি মনে হচ্ছে। তাহলে আমার এই জায়গাটা হয়ে গেল। এগুলোকে আমরা কি বলে থাকি বললাম? এগুলো হচ্ছে ওয়ান সাইডেড লিমিট। রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট দুজনেই ওয়ান সাইডেড লিমিট। এবারে এটার উপর একটা প্রবলেম করাই, তাহলে আমার আজকের কাজ শেষ। বাকি জিনিস আমরা পরের দিন করব। দেখো এটার উপর একটা অঙ্ক করছি, খুব সোজা একটা অঙ্ক করি। যে লিমিট এক্স টেন্ডিং টু 0 এক্স মাইনাস মড এক্স বাই এক্স, এটা আমাকে দেখাতে বলেছে। এক্সামিন ইফ দ্য লিমিট এক্সিস্ট বা শো দ্যাট দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট। আমি বুঝে গেছি ডাজ নট এক্সিস্ট দেখাতে যখন বলেছে, নিশ্চয়ই রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়নি, সেই কারণেই তারা ডাজ নট এক্সিস্ট হয়েছে। আমি এক কাজ করি, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করার চেষ্টা করি। রাইট হ্যান্ড লিমিট মানে কি? লিমিট আগে এটা ভেবে নি, এক্সটা টেন্ডিং টু, কে বলবে? রিনা বলবে এক্সটা 0 টেন্ডিং প্লাস টু 0 প্লাস, ঠিক আছে। আচ্ছা এবারে আমি তাকাবো, এক্সটা 0-এর থেকে বড়, এক্সটা এক্সই থাকলো। মড এক্স এর দশা জানি আমি, মড এক্স ইকুয়াল টু এক্স হয় যদি এক্স এর মান 0 হয়, মানে 0-এর থেকে বড় হচ্ছে মানে কি 0 প্লাস। যদি এক্স এর মান 0-এর থেকে ছোট হয় মড এক্স এর মান হয়ে যায় মাইনাস এক্স। যদি এক্স এর মান 0 হয় মড এক্স হয়ে যায় 0। তাহলে সব দিক মাথায় রেখে আমি লিখতে পারি এক্স মাইনাস মড এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে এক্স। যেহেতু এক্সটা 0-এর থেকে বড়, 0 প্লাস, তাহলে মড এক্স এর ভ্যালু হয়ে গেল এক্স। দিস ইজ ইকুয়াল টু হয়ে গেল আমার 0। এটা রাইট হ্যান্ড লিমিট। এবারে আমি লেফট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করব। লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডিং টু কত? 0 0 মাইনাস, মাইনাস এটা 2 বেরোবে। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস মড এক্স লেস দ্যান 0 আছে, 0-এর থেকে কম হচ্ছে, কিছু কমে যাচ্ছে। মড এক্স লেস দ্যান 0 হলে এক্স ইকুয়াল মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস বাই এক্স। তার মানে এটা 2 হয়ে গেল। কি দেখতে পেলে? রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, যার ফলে দিস লিমিট ডাজ নট এক্সিস্ট। আমরা তাহলে কি বলবো? সিন্স রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট, সো দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। এভাবে আমরা আরো অঙ্ক করতে পারি, আমরা আরো অঙ্ক দেখবো পরে পরে, দেবো তোমাদেরকে অঙ্ক কিছু পরের দিন আমরা। মডেল ডেফিনেশন মডেল, হ্যাঁ মডেল ডেফিনেশনটা মড অফ যে কোনো কিছু হয়। আচ্ছা এটা বলে দিচ্ছি। মড, mod x equal to x when x greater than 0. This is equal to minus x when x less than 0. This is equal to 0 when x equal to 0. যদি x এর মান 0 থেকে বড় হয় mod x এর মান x ই হবে। যদি x এর মান নেগেটিভ হয় mod x এর মান হয়ে যায় মাইনাস x। যদি x এর মান 0 হয় mod x হয়ে যাবে 0। মড মানে হচ্ছে চিহ্ন বর্জিত মান, পরম মান। ধর আছে মড -2, কি হবে? কি সংজ্ঞা অনুযায়ী কি? মাইনাস অফ, এই যে এক্সটা লেস দ্যান 0 মাইনাস অফ, তার জন্য তুই পেয়ে যাস 2। মানে কি বলে, মড থাকলে চিহ্নটা ভুলে যাও, শুধু মানটা লেখো, মানটা। এই যে, বুঝতে পারলি? ঠিক আছে। আহ,
আচ্ছা, পরের দিনে আজকে তাহলে আমরা কি কি জানলাম? আজকে আমরা লিমিটেড ইন্ট্রোডাকশন এর আগে রিয়েল অ্যানালিসিস কেন পড়ি, তারপরে নেবারহুড জানলাম, লিমিট পয়েন্ট জানলাম, এক্সটেন্ডিং টু টু প্লাসের অর্থ কি, টু মাইনাসের অর্থ কি, রিয়েল নাম্বারের ডেনসিটি প্রপার্টি বলতে কি বুঝে থাকি জানলাম, তারপরে লিমিটের ডেফিনেশন জানলাম, তা দিয়ে একটা অঙ্ক করলাম, লেফট হ্যান্ড লিমিট কি, রাইট হ্যান্ড লিমিট কি, তাদের তাৎপর্যই বা কি, তারা ইকুয়াল হলে কি হয়, নট ইকুয়াল হলে কি হয়, তারপরে লিমিট এক্সিস্ট করতে গেলে কেন ওই বিন্দুটা যার দিকে এক্সট্রা অগ্রসর হচ্ছে সেটাকে কেন লিমিট পয়েন্ট হতে হয় সেটাও জানলাম। তারপরে তো আমরা এই জিনিসগুলো আজকে জানলাম। পরের দিনে আমরা লিমিটস এট ইনফাইনাইট বা ইনফাইনাইট লিমিটস দেখে নিচ্ছি কি আছে পরের দিনের জন্য আমার। পরের দিনের জন্য হ্যাঁ আমরা ইউনিকনেস অফ লিমিট জানবো, যে একটা ফাংশনের লিমিট যদি এক্সিস্ট করে সেটা একটাই হবে। মানে অভিজিৎ বলছিল না যে এক্স সাইন ওয়ান বাই এক্স ওটার ভ্যালু জিরো কেন হচ্ছে, কারণ লিমিট একটাই হবে। তুমি যদি ওয়ান ধরো হবে না, কারণ ওর লিমিট যেহেতু একটাই, তাহলে জিরোটাই লিমিট, ওর ইউনিক লিমিট হয় ফাংশনের লিমিট যদি এক্সিস্ট করে। ইউনিকনেস প্রপার্টি জানবো, নেবারহুড প্রপার্টি জানবো লিমিটে, আর কিছু প্রবলেম করব, হয়ে যাবে, বেশি দিন লাগবে না এটা। আর মোটামুটি দুটো ক্লাসের মধ্যে আশা করছি হয়ে যাবে লিমিটটা। তো অনেক কিছু জিনিস আছে, তো লিমিটটা ভালো করে বুঝলে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি খুব জলদি বলা হয়ে যাবে। ঠিক আছে, তো এই সব জিনিসটা আছে আমাদের আজকে। আর কিছু মডেল সেট দেওয়ার চেষ্টা করব, বা আমি আজকে মেটেরিয়ালটাই দেবো মডেল সেট। ভাবছি যে এই গোটা লিমিটটা শেষ হলে, লিমিটটা গোটাটা শেষ হলে একটা মডেল সেট বানাবো। তার আগে অবধি আমি আজকে নোটস প্রোভাইড করে দেবো কিছু অঙ্ক সহ, তোমরা সেগুলো দেখবে। যাক, হয়েছে। আর কারো কিছু কোয়ারি থাকলে বলো। আছে বুঝতে এখনো পর্যন্ত যা যা পড়ালাম? হ্যালো হ্যাঁ বলো। স্যার, ওই h টেন্স টু 0 ওই ব্যাপারটা আরেকবার বললে ভালো হয়। ওই এইচ রাইট টেন্ডিং হ্যান্ড টু লিমিট আর জিরো। লেফট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখো, এক্স টেন্ডিং টু এ প্লাস, এ প্লাস মানে কি, এক্স এর মান এ এর থেকে বড় অপেক্ষা, মানে এক্স এর মানগুলো হচ্ছে এর থেকে বড়, সেখান থেকে এর দিকে অগ্রসর হচ্ছে, এটার মানে তাই। তাহলে এ এর থেকে বড় মান মানে কি, এ প্লাস আছে মানে কি, এ প্লাস কিছু একটা, এইচ ধরে নিলাম। তো এইচ এর দশাটা কি হবে আমি জানতে চাইছি। দেখো, এক্স এর মানটা কি এর থেকে বড় তো, নাকি নাকি নয়? এক্স টেন্ডিং টু এ প্লাস মানে কি এক্স এর মানটা এর থেকে বড়। এখন আমি ক্যালকুলেট করছি, ধরো এইচ এর দশাটা, এইচ মানে কি এক্স মাইনাস এ, যেহেতু এক্সটা এর থেকে বড়, তাহলে এইচ যেহেতু গ্রেটার দেন জিরো, তাহলে কি এইচ টেন্ডিং টু, মানে এইচ এর মান জিরো থেকে বড় অপেক্ষা জিরোর দিকে অগ্রসর হচ্ছে, তাই তো মানে না, এইচ টেন্ডিং টু জিরো প্লাস। আবার যদি তুমি এক্স টেন্ডিং টু এ মাইনাস বলো, কি হবে, এক্স ইকুয়াল টু এ মাইনাস মানে এর থেকে কিছু কম হচ্ছে, মানে এক্স এর মানটা এর থেকে কম। তাহলে এখানে এইচ ক্যালকুলেট করছি, এইচ কত, এইচ কত কত গেল, এইচটা হচ্ছে, a আচ্ছা মাইনাস আমি এক এক্স। কাজ করি, এ মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে এ মাইনাস এক্সটা কি গ্রেটার দেন জিরো তো, যেমন আছে এক্স গ্রেটার দেন এ মানে এ লেস দেন এক্স, তার মানে এই সরি এ গ্রেটার দেন এক্স, তার মানে এ মাইনাস এক্সটা গ্রেটার দেন জিরো, তার মানে এইচটা গ্রেটার দেন জিরো, তার মানে এইচটা টেন্ডিং টু জিরো প্লাস। প্লাস। বোঝা গেছে? তোমরা হ্যাঁ। নিজেরাই বসাতে পারবে এবার থেকে। আমি এটা এই কারণেই বললাম, অনেক অঙ্ক আমরা এইভাবে করব, এই ডেফিনেশনটা কাজে লাগিয়ে, যে লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ, এটা আমরা বুঝবো রাইট হ্যান্ড লিমিট। আবার লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস এফ অফ এ মাইনাস এইচ, এটা বলতে আমরা বুঝবো লেফট হ্যান্ড লিমিট। অনেক সময় এই ডেফিনেশন কাজে লাগিয়েও করব, শুধু মাথায় রাখবে যদি লেফট হ্যান্ড হয় এর থেকে কম হবে, কিন্তু এইচটা টেন্ডিং টু জিরো প্লাসই হবে। ভেবেও না যে লেফট হ্যান্ড হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে এখানে জিরো মাইনাস হয়ে যাবে। এই কারণে পার্থক্যটা বলার জন্য আমি এটা বারবার ভেঙে ভেঙে বলছি, যে এইচটা কিন্তু একদম মার্ক করে রাখো একদম, যে এইচটা টেন্ডিং টু জিরো প্লাসই হবে, সে এক্সট্রা যেমনই হোক না কেন, এ প্লাস হোক এ মাইনাস হোক, শুধু চেঞ্জটা হয় ওইখানে, যে রাইট হ্যান্ড লিমিট মানে এর থেকে বড় মান অপেক্ষা, তাই এখানে ভেতরে এ প্লাস এইচ হচ্ছে, এখানে এর থেকে কম মান অপেক্ষা হয়, তাই এ মাইনাস এইচ। হলো কি? হ্যাঁ আর স্যার, এই আর কিছু? ধরনের হ্যাঁ যাতে এই অঙ্কটা করতে পারি, মানে এই সূত্রটা দিয়ে ওই রকম একটা অঙ্ক তাহলে দিবেন।
হ্যাঁ, সবই দেবো, তোমাদের চিন্তা করার কিছু নেই। আমি আহ, আজকে বা কালকের মধ্যেই সমস্ত কিছু মেটেরিয়াল বানিয়ে পাঠিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আর তো মনে হচ্ছে কেউ কিছু বলবে না, তাহলে সবাই লেফট করে যাও। বলছি এক্সাম, স্যার এক্সামের হ্যাঁ, ব্যাপারটা। আচ্ছা, এক্সামের ব্যাপারটা বলে দিই। এক্সামটা এই বুধবার হচ্ছে। ঠিক আছে, যেমন টাইম বলা ছিল। বুধবার দিনে সন্ধ্যে 7টার সময় শুরু হবে। 7টার থেকে 7টা 20 পার্ট 1 থাকবে। পার্ট 1-এ থাকবে 20টা এমসিকিউ, টাইম হচ্ছে 20 মিনিট। পার্ট 2 শুরু হবে 7টার থেকে 7টা 20 পর্যন্ত, হচ্ছে এমসিকিউ। তারপরে 10 মিনিট টাইম থাকবে পিডিএফ পাঠানোর জন্য। ওই 10 মিনিটের মধ্যে তোমরা পিডিএফ পাঠিয়ে দেবে, পিডিএফ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। ঠিক আছে? আহ, আমাকে পার্সোনালি পাঠাবে না, তাহলে সেই অতজনের ইয়ে হয়ে যাবে, গ্রুপটাতেই পাঠাবে। আর যেহেতু আচ্ছা ওই স্যার, টাইমের বলছি মধ্যে স্যার পাঠাতে কিছু কিছু হুম হুম কিছু হুম। কিছু ম্যাথ আছে স্যার, ভেরিয়েশন অফ প্যারামিটার, ওইসব অঙ্কগুলো তো স্যার একটু বড় হয়, যেগুলো মানে না, ইয়ে বড় বেশি। অঙ্ক থাকবে না, কোনো বড় অঙ্ক থাকবে না, সবকিছু ছোট ছোট। এবারে কিছু হ্যাঁ অঙ্ক আছে যে ধরো ইয়ে আছে, ধরো একটু ইয়ে হচ্ছে। যেমন ধরো তুমি সিএফপিআই ক্যালকুলেট করছো, ওই অঙ্কগুলো তো দিতেই পারি না। যেমন হ্যাঁ ইয়ে কি বলে, একটা তোমার ধরো ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোফিসিয়েন্টস, সেখানে কি, সেখানে ধরো x² d² প্লাস xd প্লাস একটা কিছু আছে। তো সেটা দিয়ে আমি বললাম যে এটা সলভ করো, তো তোমাকে সিএফটাও করতে হচ্ছে, পিআইটাও করতে হচ্ছে। ওগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন। যেগুলো আমি দেখবে সালের কোশ্চেন সলভ করেছি, সেখানে দেখবে কিছু কিছু প্রশ্ন দেখবে মোটামুটি তোমার আধ পাতা বা আধ পাতা থেকে একটু বেশি হয়েছে। ঠিক আছে? সেই কারণে আমি একটা দুটো অঙ্ক ওরকম রেখেছি, যাতে যেটা মোটামুটি 1 পাতার মধ্যে হয়ে যাবে, সেরকম অঙ্ক আছে একটা দুটো। সেগুলো 2 নম্বরের প্রশ্নে দেওয়া আছে। এমসিকিউ তো ওরকম কিছু নেই যেগুলো তোমাকে বিশাল খাটতে হবে। এমসিকিউ মোটামুটি সব ছোটোর মধ্যেই আছে। ঠিক আছে? আর এমসিকিউ গুলো একটু ভালো করে করবে। 20টা এমসিকিউ আছে, 10টা এমসিকিউ আমার খাতার থেকে আছে, 10টা একটু অন্য জায়গার থেকে কালেক্ট করে আমি দিয়েছি। ঠিক আছে? মানে যেগুলো তোমাদের প্র্যাকটিস সেট বা মডেল সেট দিয়েছিলাম, এমসিকিউ 10টা ওখান থেকে পেয়ে যাবে। আর পার্ট 2-তে থাকছে 15x2, 30 নম্বর। 15টা কোশ্চেন থাকবে 2 করে। ওটাতে সময় থাকবে 1 ঘন্টা। মানে 7টা থেকে 7টা 20 এমসিকিউ, এবং 6টা 55-তে 7টার 5 মিনিট আগে তোমরা পার্ট 1-এর কোশ্চেন আমি দিয়ে দেবো। তোমরা কোশ্চেন দেখবে, ইয়ে করবে, সবাই খাতাতে নাম লিখবে। ঠিক আছে? নাহলে আমি বুঝতে পারবো না কে কি পাঠাচ্ছে না পাঠাচ্ছে। এবং পিডিএফ করে পাঠাবে। ওই ছবি টবি দিয়ে হলে তো সব তো ঘেঁটে যাবে। সবাই উত্তর করবে। বলে দিই, পার্ট 1-এর উত্তর করবে। ধরো পার্ট 1 ধরো করলো সুপ্রভাত বেড়া। তো নাম লিখবে, দিয়ে পার্ট 1 লিখলে, নাম লিখলে, তার তার তলায় লিখে দিলে অ্যান্সার কি। অ্যান্সার কি লিখলে তোমাদেরকে এমসিকিউ গুলো উত্তর করে দেখানোর দরকার নেই, সেটা তোমরা নিজেরা রাফে করবে। ওএমআর শিট যেমন হয় সেরকম মতোই, কিন্তু এখানে বোঝানোর অপশন নেই, সেই জন্য 1 2 ধরো 1-এর দাগের উত্তর বি হলো, 2-এর দাগের, এরকম করে 20টা প্রশ্ন এরকম করে করে লিখে 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 আমাকে এই পেজটি পাঠাবে। অ্যান্সার কি এর পেজটি, এটি আমাকে পিডিএফ করে সবাই পাঠাবে। এটার জন্য টাইম হচ্ছে 7টা 20 থেকে 7টা 30, তার মধ্যে পাঠাবে। 10 মিনিট দেওয়া আছে, নেটওয়ার্ক ইস্যু যদি হয় সেই কারণে 10 মিনিট দেওয়া আছে। এটা হয়ে গেল। তো আমি পরের পার্ট 2-এর কোশ্চেন পাঠাবো 7টা 25-এ, কারণ আমার 7:30 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তো পার্ট 2 থাকবে 7:30 থেকে 8:30 টাইম। তারপরে 10 মিনিট থাকবে পিডিএফ বানানোর জন্য। 8টা 40-এর মধ্যে সবাই পাঠিয়ে দেবে পিডিএফ করে। পার্ট 2-এ যেহেতু তোমার 2 নম্বরের প্রশ্ন, এখানে সব লিখতে হচ্ছে, তো তোমরা একদম সুন্দর করে করে যেমন লেখো, 1 থেকে 15 পর্যন্ত উত্তরগুলো লিখে পিডিএফ করে পাঠাবে। এই হচ্ছে প্রসেস। এটার 7টা 25-এ দিয়ে দেবো। এই ব্যাপার। এখানে 15টি প্রশ্ন আছে 2 করে, এবং খুব বেশি বড় দেওয়া নেই। কিছু কিছু অঙ্ক আছে হয়তো 1 পাতা হতে পারে, সেগুলো জাস্ট ক্যালকুলেটিভ অঙ্ক, মানে বিশাল কিছু ইয়ে নয়। সিএফপিআই টাইপের অঙ্ক যেগুলো হয়, বা ধরো সিঙ্গুলার সলিউশনের একটা অঙ্ক। আমি চেষ্টা কি করেছি, যা যা টপিক আছে সব জায়গাতে একটি করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি। সেখানে তুমি সিঙ্গুলার সলিউশনও পাবে, তারপরে ক্লেরটস ফর্মের অঙ্কও পাবে। যা পড়িয়েছি সবই আছে, কেউ কিছু বাদ দিলে পারবে না। এবং আমার ভেরিয়েশন অফ প্যারামিটার থেকে রনস্কিয়ান জাতীয় কিছু অঙ্ক দেওয়া আছে। রনস্কিয়ান জাতীয় কিছু অঙ্ক, শুধু রনস্কিয়ান টাইপের অঙ্কগুলো করবে, রনস্কিয়ান ক্যালকুলেট করা এই টাইপের অঙ্ক। ঠিক আছে? ভেরিয়েশন অফ প্যারামিটার থেকে আমি বড় কোনো অঙ্ক দিইনি যে তুমি এই অঙ্কটাকে ভেরিয়েশন অফ প্যারামিটার দিয়ে সলভ করো, ওই অঙ্ক পড়বেও না। ওখান থেকে জাস্ট আমি এটুকুই জানতে চেয়েছি, কোনো সলিউশন ধরো ইয়ে হচ্ছে কিনা, বা যেমন টাইপের অঙ্ক করিয়েছিলাম সেরকম টাইপের অঙ্কগুলো দেখবে ওখান থেকে। ভেরিয়েশন অফ প্যারামিটার থেকে সেরকম কিছু করার নেই।
ট্রাজেক্টরির থেকে অঙ্ক পাবে, ট্রাজেক্টরির থেকে অঙ্ক আছে, এবং গোটা কোশ্চেনটা আমি অনার্স প্লাস পিজি একবারে সেট করে দিয়েছি, ওখানে আর ডিস্টিংশন কিছু নেই যে 11, 12, 9, 10, যেহেতু একটা করে অঙ্ক এক্সট্রা থাকছে সেই জন্য আমি আর ডিস্টিংশন করিনি। কিন্তু পরবর্তী সময়ে আমার গোটা ফোকাসটা থাকবে 9, 10-এর উপরে, কারণ 9, 10-এরই বেশি ডিমান্ড এখানে আছে, আর 11, 12টাতে পরের বার থেকে আমি 9, 10-এর উপরেই ফোকাস করবো বেশি, কোশ্চেনটা 9, 10-এর উপরেই দেখবো। এবারে মেশানো হয়ে গেছে, একটা দুটো অঙ্ক এক্সট্রা এদিক ওদিক হতে পারে 9, 10-এর সাথে 11, 12, বাকি সব মিল আছে। তো ওইগুলো একটু ইয়ে হবে, তোমাদের জিনিসগুলো জানাও হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যাঁ 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 স্যার, হ্যাঁ 11-12টাও দেখবেন একটু। হ্যাঁ 11, 12টাও থাকবে তো, সবই থাকবে। আমি বলছি হ্যাঁ পরের বার থেকে আমি হ্যাঁ। 9, 10-এর উপর ফোকাস করবো, মানে ওটা আলাদা করবো এটা আলাদা করবো, এরকম প্ল্যান আছে। ও আচ্ছা আচ্ছা, মানে আলাদা আলাদা হবে তো আলাদা দুটোই? আলাদা হবে, একসাথে করলে সমস্যা হয়ে যাচ্ছে। আর আমার যেই ব্যাচটা আছে এখানে তো কি বলবো সব মিশিয়ে আছে, যেই কারণে আমাকেও ওইভাবেই করতে হচ্ছে। এবার আলাদা করে তো আমার সম্ভব নয় যে এখন এই কটা নিয়ে 9, 10-এর ছেলে পড়ানো বা হ্যাঁ এই কজনকে নিয়ে 11, 12 পড়ানো, আমি একটাতেই করছি। এবারে আমার প্রধান টার্গেটটা আগে যে যেই জিনিসটা 9, 10, 11, 12-এ কমন সেগুলো আগে শেষ করে দেওয়া, তাহলে দুজনেরই হয়ে গেল। তারপরে যেগুলো 11, 12-এ এক্সট্রা আছে সেগুলো আমি আলাদা করে করাবো, তখন 9, 10-এ তাদেরকে আর ক্লাস করতে হবে না। এবার থেকে আমি ওই পদ্ধতিটাই করবো ভাবছি, না হলে সবাই কেন শুধু সব পড়তে যাবে, শুধু শুধু তারা 9, 10 তারা 11, 12 গুলো কেন পড়তে যাবে। ঠিক আছে, আর যে 15টি প্রশ্ন আছে সেগুলো মোটামুটি ভালো করেই করবে, একটু ইয়ে করে দেওয়া আছে, মানে একটু তোমাকে খাটতে হবে, একদম সঙ্গে সঙ্গে পেয়ে যাবে না। কিছু অঙ্ক হয়তো একটু ইয়ে হতে পারে, এক পাতা লাগতে পারে। বাকি এমসিকিউ মোটামুটি 20টার মধ্যে 10টা খাতার থেকে পেয়ে যাবে, আর 10টা ঘোরানো আছে, এরকম ব্যাপার। আর আমি আশা করব তোমরা সবাই অনেস্টলি পরীক্ষা দেবে, কারণ দেওয়া আছে কেউ বই খাতা উল্টে দেখতেও পারবে না। আর যেহেতু আমার নোটস পিডিএফ আকারে আছে, তাহলে তখন সেখান থেকে পিডিএফ খুঁজে দেখতে গেলেও তোমাদের অনেক সময় চলে যাবে। তো তোমরা অনেস্টলি পরীক্ষা দেবে সবাই, আমি এটা আশা করব। হুম, স্যার, এখানে হয়তো দেখা যাবে, পরীক্ষায় কি দেখতে পারবো? ওইটাই হচ্ছে কথা। আর সেটাই। যা টাইম আছে তুমি ওই পিডিএফ এর অত অত পিডিএফ এর মধ্যে থেকে কোনটা উত্তর কোনটা কি কিছু খুঁজে পাবে না। যারা হুম। আমার পিডিএফ থেকে খাতায় নোট ডাউন করেছো তাদের একমাত্র সুবিধা হবে, যদি কেউ ইয়ে করতে চাও বদমাইশ, আদারওয়াইজ করতে পারবে না। আবার আমার মনেও এটা হয় না করলে স্যার যে নিজেরাই ফাঁকিতে পড়বো। একদম ওই কারণে আমি আমার তরফ থেকে ফুলিয়ে করেছি, এবার তোমাদের দায়িত্ব তোমরা ওই টাইমের মধ্যে কি করে ম্যানেজমেন্ট করতে পারছো। আর যেই টাইম দেওয়া আছে তার বাইরে কিন্তু কেউ পিডিএফ দেবে না, তাহলে আমি তার ইয়েটি দেখবো না, চেক করবো না। 7টা 20 থেকে 7টা 30-এর মধ্যেই পাঠাতে হবে। কেউ যদি বলে 7টা 31-এ পাঠিয়েছে, আমি কিন্তু দেখবো সবকিছু কে কখন পাঠাচ্ছে। যে ওরকম পাঠাবে 7টা 31-এ, আমি তার পিডিএফটা ডাউনলোড করবোই না, ডিলিট করে দেবো, মানে সেটা আমি ডাউনলোডই করবো না। ঠিক আছে, সে কারণে এগুলো মাথায় রাখবে, স্পিডে করবে, সবকিছু তোমাদের দায়িত্ব। এরপরে আমার কোশ্চেন সেট হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু সময় পাঠিয়ে দেবো, তোমরাও সময় পাঠিয়ে দেবে। আর তার রেজাল্ট আমি বুধবার হলো তো, হয়তো আমি শনিবারের মধ্যে রেজাল্ট বলে দেবো কার কি হলো না হলো। এবারে ব্যাপারটা হচ্ছে এমসিকিউটা জলদি না হয় হয়ে গেল, মিলিয়ে দেখা হয়ে গেল, কিন্তু বড় কোশ্চেন গুলো তো আমাকে দেখতে হবে কার কোথায় ক্যালকুলেশন হয়েছে না হয়েছে। এবং সবাই একটু পরিষ্কার করে করবে, কাটাকুটি বেশি করবে না, তাহলে বুঝতে সুবিধা হয়। এই ব্যাপারগুলো আর কিছু নয়। ঠিক আছে, আর কিছু প্রশ্ন অভিজিৎ পরীক্ষা রিলেটেড? না ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই লেফট করে যাও।